এই ভিডিওটা আপনি দেখা শুরু করেছেন, তার মানে আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর এবং আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ফলোয়ার সংখ্যা বাড়ানো নিয়ে স্ট্রাগল করছেন। দেখুন, যারাই ফেসবুকে কনটেন্ট ক্রিয়েট করছেন, ফেসবুকে কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সাফল্যের একটা মাপকাঠি কিন্তু হলো যে আপনার ফলোয়ার নাম্বারস কত। মানে আপনার কি পরিমাণ ফলোয়ার রয়েছে। কারণ আপনি কনটেন্ট ক্রিয়েট করছেন, সেই কনটেন্ট যদি ভ্যালুয়েবল হয়, মানুষ যদি পছন্দ করে, স্বাভাবিকভাবেই ফলোয়ার নাম্বার বেশি হবে। দ্যাট মিনস এটা আপনার সফলতার একটা মাপকাঠি একজন ক্রিয়েটর হিসেবে। সো আমি আজকের এই লেসনে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু উপায়, যে উপায়গুলো আপনি যদি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলে ফলোয়ার সংখ্যা বাড়বে। এবং ভিডিওর শেষের দিকে আমি আবার এমন কিছু অ্যাক্টিভিটির কথা বলবো যেগুলো আপনারা প্রায় করছেন, জেনে না জেনে বা না বুঝে প্রায় করছেন, এবং এই কাজগুলো আপনি ফলোয়ার বাড়ানোর জন্য করছেন, বাট এগুলো আপনার পেজের ক্ষতি করছে এবং লং টার্মে আপনি বেশ ক্ষতির শিকার হচ্ছেন এবং আপনার গ্রোথের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করছে এই কাজগুলো। সো পুরো ভিডিওটা না টেনে দেখুন, এখানে আপনি অবশ্যই এমন কিছু উপায় জানতে পারবেন যে উপায়গুলোর মাধ্যমে আপনি আপনার পেজের ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন এবং এমন কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন যেগুলো আপনি ভুল করে করছেন ফলোয়ার বাড়ানোর জন্য, কিন্তু আলটিমেটলি এগুলো আপনার পেজের ক্ষতি করছে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি স্বপ্নিল মুত্তাফি বিল্লাহ, কো-ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর বিজার্স একাডেমি। আমাদের এই চ্যানেল থেকে নিয়মিত বিজনেস, এন্টারপ্রেনারশিপ, কন্টেন্ট ক্রিয়েশন এবং স্কিল ডেভেলপমেন্টের বেশ কিছু বিষয় নিয়ে নিয়মিত লেসন প্রদান করা হয়। তো আপনি যদি এই সকল বিষয়ে নিয়মিত লেসন পেতে চান তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকতে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে কানেক্টেড থাকুন। সো আসুন শুরু করা যাক কিভাবে সহজ উপায়ে আপনি আপনার পেজের বা প্রোফাইলের ফলোয়ার নাম্বার ইনক্রিজ করতে পারেন, সেই উপায়গুলো আমরা জানবো। এখন এখানে বেশ কিছু উপায় এমন হতে পারে যে আপনি পয়েন্টের নাম শুনেই আপনার মনে হলো যে এটা তো আমার কমন পড়ে গেছে, এটা তো আমি জানি, তাহলে একটু স্কিপ করে সামনে চলে যাই। বাট এটা করা যাবে না। কেন করা যাবে না? কারণটা হলো যে হয়তো আপনার নামটা বা পয়েন্টের নামটা শুনে মনে হচ্ছে আপনি সব জানেন, বাট ভেতরে আমি এমন কিছু কথা বলেছি যেগুলো হয়তো আপনি জানেন না। সো পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে এবং এই লেসনের শেষ দিকে এমন কিছু অ্যাক্টিভিটির কথা আমি বলছি যে অ্যাক্টিভিটিগুলো অ্যাকচুয়ালি আপনারা বেশিরভাগ, আমার ধারণা এই ভিডিওটা যারা দেখছেন বেশিরভাগই ফলোয়ার বাড়ানোর জন্য এই ধরনের কাজকর্ম করেন। বাট এগুলো আল্টিমেটলি আপনার পেজের ক্ষতি করছে বা আপনার প্রোফাইলের ক্ষতি করছে এবং এটা আল্টিমেটলি আপনার ফেসবুকে কনটেন্ট ক্রিয়েশনের যে জার্নি, সেই জার্নির গ্রোথে ক্ষতি করছে। সো ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। নাম্বার 1, HVC ফরম্যাটে কনটেন্ট ডেলিভার করুন। দেখুন, আমরা যখন আমাদের অবসর সময়ে Facebook স্ক্রল করতে থাকি, আমাদের নিউজ ফিডটা ব্রাউজ করতে থাকি, তখন আপনি কেউ কি কখনো এরকম করি যে এমন একটা কনটেন্ট স্ক্রল করতেছি, বাট এমন কোনো কনটেন্টে আমরা থেমে যাই যেটা আমার সাথে রিলেভেন্টই না, যেটা আমার পড়তে বোরিং লাগতেছে বা দেখতে বোরিং লাগতেছে, আমরা কিন্তু সেটা করি না। আমরা এমন সব কনটেন্টে থামি যে কনটেন্টটা আমার মনোযোগকে আকর্ষণ করতে পারছে। এই টাইপ কনটেন্টে আমরা থামি, তাই না? আমাদের স্ক্রলটা থামাই, তারপরে সেটা হয়তো ভিডিও হলে দেখি বা পোস্ট হলে পড়ি। এরকমই তো। সো এটা আপনার কনটেন্টের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আপনি যখন আপনার পেজ থেকে বা প্রোফাইল থেকে একটা কনটেন্ট দিচ্ছেন, তখন অডিয়েন্স সেটা দেখবে কি দেখবে না, সেটা কিন্তু নির্ভর করে অডিয়েন্সের কাছে সেটা ইন্টারেস্টিং কিনা। এখন দেখা গেল যে ওভারঅল আপনার কনটেন্টের ভেতরকার যেই বিষয়বস্তু, সেটা হয়তো ইন্টারেস্টিং ছিল। কিন্তু আপনি সঠিকভাবে সেই জিনিসটা সাজাতে না পারার কারণে কি হলো? সেটা আর মানুষের কাছে ভালো লাগার মতো হলো না, যেটা মানুষ স্ক্রলটা থামিয়ে দেখলো না। বিষয়টা অনেকটা এরকম। ধরেন আপনি রান্না করবেন, কোনো একটা রেসিপি বা কোনো একটা কারি আপনি রান্না করবেন, হ্যাঁ? এখন কারি রান্না করতে যে মসলা লাগে, সেসব মসলা, সব উপকরণ আপনার কাছে আছে। সব উপকরণই আছে। যা এটাকে মজাদার করার জন্য যা সেটা আছে। কিন্তু আপনি যদি প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ যদি আপনি কাজগুলো না করেন, লাইক ১ম এ তেল দিয়ে যে মসলাগুলোকে একটু ইয়া করতে হয়। সো সেটা যদি আপনি না করে যদি উল্টো দিক থেকে শুরু করেন, তাহলে কি আপনার এই রেসিপি বা আপনার এই রান্না মানুষের কাছে মুখরোচক মনে হবে বা খেতে ভালো লাগবে? মোটেই কিন্তু না। তাহলে আপনার কনটেন্টও কিন্তু কুক করার মতো একটা বিষয় বা কনটেন্টও রান্না করার মতো একটা বিষয়। এখানে আপনি ভেতরে যা দিচ্ছেন, সেই জিনিসগুলোকে একে ধাপে সাজায় নিতে হবে। ভেতরের যে কনটেন্টগুলো, মানে একটা কনটেন্টের ভেতরের যে কনটেন্টগুলো, সেগুলোকে স্টেপ বাই স্টেপ সাজাইতে হবে। একটা ফর্মুলায় সাজাইতে হবে, একটা ফরমেটে সাজাইতে হবে। তাহলে এটা মানুষের মনোযোগ আকর্ষণ করবে। এখন আমি ১ম এই পেজের ফলোয়ার বাড়ানোর সাথে এই কনটেন্ট সাজানোর বিষয়টা কেন বলতেছি? আসলে দেখুন, মানুষ আপনাকে কি এমনি ফলো করবে? এমনি যারা ফলো করবে তারা কিন্তু আপনার সাথে থাকবে না। সেটা আমি ভিডিও শেষের দিকে বলব। সো মানুষ অবশ্যই আপনার কনটেন্টটা দেখে ভালো লাগলে ফলো করবে। আর কনটেন্ট যদি আপনার ভালো লাগাইতে হয় বা কনটেন্টটা যদি ভালো লাগার মতো করতে হয়, তাহলে একটা ইফেক্টিভ ফরম্যাট আছে যেটা খুব ইজিলি মেইনটেইন করা যায় বা যেটা খুব ইজিলি ফলো করা যায়। সেই ফরম্যাটটাই কথাই মেইনলি আমি এখানে বলেছি, সেটা হচ্ছে HVC ফরম্যাট। এখানে দেখুন, HVC, এই যে ৩ টা বর্ণ আমি বললাম, H মানে হুক, V মানে ভ্যালু, আর C মানে CTA। মানে আপনার কনটেন্টটা সাজাইতে হবে, ১ম এ হুক থাকবে, তারপর ভ্যালু থাকবে, তারপর CTA থাকবে। বিষয়টা কি আমি একটু বুঝিয়ে বলি। ধরুন হুক মানে কি? তাই না? ওই যে দেখতে পাচ্ছেন। হুক এর বাংলা করলে এরকম, মানে আংটা টাইপ দিয়ে আটকাই ফেলে বা বড়শি, তাই না? এখন বড়শি দিয়ে যেমন আমরা মাছ আটকাই না? মাছকে কি করি আমরা?
ট্র্যাপ করি, লাইক একটু লুর করি বা একটু আকর্ষিত করি কোনো একটা টোপ দিয়ে, তারপর হচ্ছে তাকে আটকাই ফেলি। তেমনি আপনার অডিয়েন্স যখন তার নিউজ ফিড স্ক্রল করছে সেই সময়ও কিন্তু আপনাকে আপনার কনটেন্টের হুক দিয়ে তাকে আটকাতে হবে। অর্থাৎ আপনার কনটেন্টের শুরুতে যদি এটা লেখা কনটেন্ট হয় তাহলে হেডলাইনে, যদি এটা ভিডিও কনটেন্ট হয় তাহলে থাম্বনেইলে এমন কিছু একটা থাকতে হবে যেটা তাকে অ্যাট্রাক্ট করবে যে না এই কনটেন্টটা দেখে। আমরা এরকম হয় না যে ফেসবুকে ঢুকলে কোনো একটা ভিডিও সামনে আসলে দেখা শুরু করি, কারণ ওই ভিডিওতে দেখা গেলো এমন একটা থাম্বনেইল ছিল যেটা আমাকে অ্যাট্রাক্ট করছে, অথবা ওই ভিডিওর প্রথম ৩ থেকে ৫ সেকেন্ডে ওই যিনি হচ্ছে কনটেন্টটা ক্রিয়েট করেছেন, যিনি ক্রিয়েটর, তিনি এমন কোনো কথা বলেছেন যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করেছে। সো এই বিষয়টাই হচ্ছে হুক। আপনার ভিডিও বা আপনার লেখা কনটেন্টও এমন কিছু একটা থাকতে হবে যেটা আপনাকে হুক করবে। যেমন আমাদের এই ভিডিওটাতেও কিন্তু থাম্বনেইলে, যদি এটা ইউটিউবে বাট প্রায় একই রকম কার্যক্রম, থাম্বনেইলে কিন্তু এমন একটা জিনিস রয়েছে, এমন একটা কথা রয়েছে যেটা হয়তো আপনাকে অ্যাট্রাক্ট করছে এবং সেই হুকড হয়েই কিন্তু আপনি কনটেন্টটা দেখা শুরু করেছেন। সো আপনার কনটেন্টে মাস্ট হুক থাকতে হবে মানুষকে আগে কনটেন্টটা দেখতে উদ্বুদ্ধ করার জন্য। কারণ যখন মানুষ কনটেন্ট দেখতে উদ্বুদ্ধ হবে, কনটেন্ট দেখে উদ্বুদ্ধ হওয়ার পরে, কনটেন্ট দেখে ভালো লাগার পরে তারপরেই তো ফলো করবে, তাই না? ফলোয়ার বাড়ানো তো আপনি এভাবে ফলোয়ার বাড়াতে পারবেন না যে আপনি মানে কনটেন্টে কোনো ভ্যালু দিচ্ছেন না, কনটেন্ট মানুষের ভালো লাগতেছে না, কিন্তু তারপরেও কেন জানি আপনাকে মানুষ ফলো করছে। এটা তো আসলে হয় না, তাই না? সো ওই জায়গা থেকে ১ম এ আপনাকে কনটেন্টের হুক রাখতে হবে। খুবই অ্যাট্রাকটিভ একটা হুক আপনাকে রাখতে হবে। তারপর আসে হচ্ছে ভ্যালু। 2nd এ আসে ভ্যালু। এখন ধরেন এই যে আমাদের এই যে ভিডিওটা আপনি দেখা শুরু করলেন, এটা হচ্ছে আমরা কি বললাম? যে পেজে ফলোয়ার বাড়ানোর বেশ কিছু ইফেক্টিভ উপায় আমরা বলব বা জানবো, তাই না এই ভিডিওতে? এখন এই লেসনে যদি আমি অ্যাকচুয়ালি ভ্যালু মানে যেটা দেখার জন্য হুক দেখে আপনি অ্যাট্রাক্টেড হয়ে আসলেন, মানে যেইটা দিয়ে আমি আপনাকে হুক করলাম, সেটাই যদি আমি আসলে এখানে না দেই, সেটাই যদি আমি এখানে না দেই, তাহলে কি আপনি ভিডিওটা দেখবেন? আপনি কি পুরো ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন? অথবা দেখলেও আপনি কি ফলো করবেন? আপনি এবং দেখেন, আপনি যদি হুক দিয়ে মানুষকে নিয়ে আসেন, এরপর যদি মানুষ সেটা দেখে মানে ভিডিওটা পুরোপুরি দেখে বা পুরো কনটেন্টটা পড়ে যদি সেখানে ভ্যালু না পায়, মানে যেটার জন্য আপনি ডেকে নিয়ে আসছেন, সেটা যদি না পায়, তাহলে কিন্তু মানুষ পরবর্তীতেও আপনার কোনো লেসন বা কোনো কনটেন্ট দেখলে মানে সামনে আসলে সেটা স্কিপ করে চলে যাবে, দেখবে না। যখনই দেখবে আপনার নাম, আপনার চেহারা বা আপনার থাম্বনেইল লেখা যাচ্ছে বা মানে আপনার চ্যানেল বা পেজ থেকে আসছে, তখনই সেটা স্কিপ করে চলে যাবে। সো ওই জায়গা থেকে কখনোই এটা করা যাবে না যে হুক দিয়ে আপনি অ্যাট্রাক্ট করে আনলেন বাট প্রপার ভ্যালু দিলেন না। ভিডিওর ভিতরে বা কনটেন্টের মধ্যে বা পোস্টের মধ্যে প্রপার ভ্যালু অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে। ওকে? এরপর ভ্যালুর পরে আসে হচ্ছে সিটিএ, কল টু অ্যাকশন। এই যে আপনি ১ম দিকে হুক দিলেন, তারপর ভ্যালু দিলেন। এরপরে আসে হচ্ছে সিটিএ, মানে কল টু অ্যাকশন। মানে আপনি আপনার অডিয়েন্সকে এই যে এতক্ষণ ধরে লাইক আ মানে অ্যাট্রাক্ট করে নিয়ে আসলেন, একটা ভ্যালু দিলেন। তারপর তো আপনি আপনার অডিয়েন্সের কাছে কিছু একটা চান, তাই না? সেই চাওয়াটা আপনি পূরণ করবেন এই কল টু অ্যাকশন এর মাধ্যমে। সেই চাওয়ার কথাটা আপনি বলবেন এই কল টু অ্যাকশন এর মাধ্যমে। এখন এই কল টু অ্যাকশন টাও ইফেক্টিভ হইতে হবে। এখন ফলোয়ার বাড়ানোর জন্য এই কল টু অ্যাকশনই কিন্তু হচ্ছে আপনাকে ফলো করার কথা বলতে হবে। এখন দেখেন, আমি ফলো করার কথা বলব। আমি যদি সিম্পলি বলি যে, "আমাকে সাপোর্ট করতে একটু ফলো করেন।" হ্যাঁ? মানে এই টাইপ যদি বলি, তাহলে কিন্তু মানুষ না আসলে করতে চাইবে না। কারণ এখানে একটা কথা মাথায় রাখতে হবে। দুনিয়াতে যদি আপনাকে কোনো কিছুতে জিততে হয়, তাহলে আপনাকে আরেকজনকে জিতাইতে হবে। আরেকজনকে যদি আপনি না জিতাইতে পারেন, তাহলে আপনি জিততে পারবেন না। এখন আপনি যে তাকে ফলো করতে বলছেন, সে যদি ফলো করে আপনি উইন করলেন। কিন্তু সে কিভাবে উইন করল? মানে আপনি তো জিতলেন। তাইলে সে কিভাবে জিতল? সে যে জিততেছে তাকে সেটা বুঝাই বলতে হবে। অর্থাৎ আপনি যেমন উইন করছেন তার ফলো করার কারণে, সেও যে উইন করতেছে সেটা তাকে বুঝাই বলতে হবে। যেমন দেখেন, আমি যখন এই ভিডিওটা শুরু করেছি, কিছুক্ষণ পরেই যখন আমি আমার ইন্ট্রোটা দিচ্ছিলাম, তখন কিন্তু আমি বলেছি যে আমাদের এই চ্যানেল থেকে কি ভ্যালু আমরা প্রোভাইড করি এবং সেটার জন্য আপনি ফলো করতে পারেন। আমি কিন্তু এটা বলি নাই যে এই চ্যানেলটা এই কারণে সাবস্ক্রাইব করেন বা এই পেজটা এই কারণে ফলো করেন, কারণ আমরা একটা কাজ করতেছি, আমাদেরকে একটু সাপোর্ট করেন। এটা কিন্তু বলিনি। তাহলে কিন্তু শুধু আমাদেরকে উইন করানো হচ্ছে। আমি বলেছি যে আমরা বিজনেস, তারপরে হচ্ছে মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ, কনটেন্ট ক্রিয়েশন, তারপরে হচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এই চ্যানেল থেকে হচ্ছে বা এই পেজ থেকে লেসন প্রোভাইড করি। দ্যাটস ওয়াই আপনি ফলো করেন বা দ্যাটস ওয়াই আপনি সাবস্ক্রাইব করেন। তার মানে হচ্ছে কেন আপনি এটা করবেন? আপনাকে যে কল টু অ্যাকশনটা আমি নিতে বললাম, সেই অ্যাকশনটা কেন আপনি নিবেন সেই কারণটা কিন্তু আপনাকে বলে দিতে হবে কল টু অ্যাকশন এ। তাহলে আপনার কনটেন্টটা এরকম হতে হবে। ১ম এ আপনি একটা হুকিং লাইন দিয়ে, সেটা থাম্বনেইল এ হতে পারে, সেটা আপনি যে পোস্টটা লিখতেছেন সেটার ১ম লাইন হতে পারে বা পোস্টের সাথে যে ছবিটা দিচ্ছেন সেই ছবিটাই হইতে পারে। অথবা থাম্বনেইল এর মধ্যে থাকা কোনো ছবিতে হতে পারে। বা আপনি যে ভিডিওটা শুরু করতেছেন, দেখেন আমি যখন এই ভিডিওটা শুরু করেছি আমি কিন্তু খুব ক্লিয়ারলি ২ থেকে ৩ লাইনে মানে ১ম ১০ সেকেন্ডের মধ্যে কিন্তু আমি বুঝাই ফেলছি যে এই ভিডিওটা আপনি কেন দেখবেন। ঠিক আছে? সো এইভাবে আপনাকে হুক করে ফেলতে হবে। মানে অডিয়েন্সকে আটকাই ফেলতে হবে যে আপনার কনটেন্ট সে সামনে কেন প্রসিড হবে, সামনে কেন দেখবে। এটার পরে হচ্ছে আপনাকে ভ্যালু দেওয়া শুরু করতে হবে। আমি ভ্যালু দেওয়া শুরু করলাম। আমি ১ম উপায়টা বলা শুরু করলাম। এরপরে আরো অনেকগুলো উপায় বলব। সো এভাবে আপনাকে হচ্ছে ভ্যালু গুলো দিতে হবে এবং
ভ্যালু দেওয়ার মাঝে মাঝে আপনি সিটিয়ে দিতে পারেন, বা ভ্যালু দেওয়া শুরু করার আগেও সিটিয়ে দিতে পারেন এবং শেষেও সিটিয়ে দিতে পারেন। বা সিটিয়েটা আসলে আমি মনে করি যে একটু লম্বা কন্টেন্ট হলে কয়েকবার সিটিয়ে দেওয়া উচিত, অন্তত 2 থেকে 3 বার বা 4 বার সিটিয়ে দেওয়া উচিত প্রাসঙ্গিকভাবে। অপ্রাসঙ্গিকভাবে সিটিয়ে দেওয়া উচিত না। এরপরে হচ্ছে আরো অনেকভাবে সিটিয়ে দেওয়া যায়। যেমন ঠিক এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাবস্ক্রাইব করার জন্য একটা জাস্ট নির্দেশনা উঠছে, অটোমেটিক চলে যাচ্ছে। আমি কিন্তু কিছু বলছি না, বাট অটোমেটিক এটা হচ্ছে। এভাবেও আপনি সিটিয়ে দিতে পারেন। সো এভাবে যদি হচ্ছে আপনি সিটিয়ে দিতে থাকেন, তাহলে যেটা হবে যে মানুষ কোনো না কোনো এক পর্যায়ে হচ্ছে সবাই ফলো করবে না। ধরেন ১০০ জন যদি দেখে, তার ১৫, ২০, ৩০ জন, মানে আপনার যে সিটিয়ে দেওয়ার ধরন সেটার অ্যাপিলের উপর ভিত্তি করে, মানে সেটা কতটা অ্যাপিল ক্রিয়েট করতে পারছে বা কতটা আবেদন ক্রিয়েট করতে পারছে সেটার উপর ভিত্তি করে মানুষজন সেই সিটিএটা গ্রহণ, মানে আপনার অ্যাকশনটা নিবে। সো প্রথম যেই ট্রিক্সটার কথা আমি বললাম, প্রথম যে উপায়টার কথা আমি বললাম, যে আপনার কন্টেন্টটা অবশ্যই এভাবে এসভিসি ফরম্যাট মেইনটেইন করে দিতে হবে। তাহলে যেটা হবে যে মানুষজন স্ক্রল থামিয়ে আপনার কন্টেন্টটা দেখবে এবং সেখান থেকে প্রপার ভ্যালু পেলে আপনার কন্টেন্টে থেকে আপনার পেজে ফলো দিবে। শুধু যে সেটা করবে তা তো না। হয়তো কনটেন্টটাই হচ্ছে একটা রিঅ্যাকশন দিল, কমেন্ট করলো। এটা কিন্তু আপনার কনটেন্টটাকে আরো বেশি রিচ বাড়িয়ে দিল। যখন এই রিচটা বেড়ে যাবে তখন আরো বেশি, বেশি মানুষের কাছে আপনার কনটেন্টটা পৌঁছে যাবে। যখন আরো বেশি, বেশি মানুষের কাছে আপনার কনটেন্টটা পৌঁছে যাবে তখন আরো বেশি, বেশি মানুষ আপনার পেজ ফলো করবে। সো এটা খুবই, মানে খুবই ইফেক্টিভ একটা উপায় এই এসভিসি ফরম্যাটে কনটেন্ট মেইনটেইন করা বা কনটেন্ট দেওয়া, ডেলিভার করা। কারণ অনেকেই মনে করেন যে আমি এটা করব, এই কাজ, মানে ওর ম্যাজিক্যাল কোনো একটা ট্রিক্স দিলে রাতারাতি ফলোয়ার অনেক বেড়ে যাবে। হ্যাঁ, রাতারাতি ফলোয়ার বাড়ানোরও কিছু উপায় আছে, আমি সেদিকে বলব। কিন্তু সাস্টেইনেবল উপায়ে নিয়মিত ফলোয়ার বাড়ানোর প্রথম এবং কার্যকরী উপায় হলো এসভিসি ফরম্যাটটা মেইনটেইন করা। বাট এর সাথে আরো বেশ কিছু কাজকর্ম করতে হয়। আমি স্টেপ বাই স্টেপ সবগুলোই বলব। নাম্বার 2, ডেইলি রিলস আপলোড করুন। অনেকেই ভাবতে পারেন, এটা আবার কেমন কথা? এটা আবার কেমন উপায় বলল যে ডেইলি রিলস আপলোড করতে হবে? আসলে আপনাকে বুঝতে হবে যে Facebook যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা কোন কনটেন্টকে হচ্ছে ভালো বা বেশি পরিমাণে স্প্রেড বর্তমানে করছে বা করতে যাচ্ছে। Facebook অ্যাকচুয়ালি হচ্ছে তার যে রিলস যে অপশনটা বা রিলস যে ভিডিও ফরম্যাটটা, মানে ১.৫ মিনিটের মধ্যে যে ভিডিও ফরম্যাটটা, এটাকে অনেক বেশি পরিমাণ প্রমোট করছে। অর্থাৎ এটাকে অনেক বেশি পরিমাণ রিচ দিচ্ছে, অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে। আপনার ফলোয়ার তো তখনই বাড়বে, তাই না? যখন আপনার কনটেন্ট বেশি, বেশি মানুষের কাছে পৌঁছাবে। এখন আপনি নরমালি শুধু আপনার পেজ থেকে লিখিত কনটেন্ট দিচ্ছেন। হ্যাঁ, লিখিত কনটেন্ট যে স্প্রেড হয় না সেটা না। লিখিত কনটেন্টও স্প্রেড হয়। বাট অনেক অ্যাপিল ক্রিয়েট করতে হয়। বাট রিলসের ক্ষেত্রে যেটা হয়, মোটামুটি লেভেলের রিলসও মোটামুটি ভালো পরিমাণ রিচ পায় বা ভালো পরিমাণ ভিউ পায়। তো আপনি রিলসটা যদি রিলস ক্রিয়েট করার ক্ষেত্রে ওই যে বললাম এসভিসি ফরম্যাটটা কিন্তু মেইনটেইন করতে হবে। মানে প্রথমেই হুক দিয়ে, মানে রিলসের ক্ষেত্রে দেখবেন প্রথম ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যে এমন কিছু করে ফেলতে হবে বা এমন কিছু দেখাই ফেলতে হবে অথবা এমন কিছু বলে ফেলতে হবে যেটাতে মানুষ থেমে আপনার রিলসের বাকি অংশ দেখে। আর মাঝখানে যেটা বলে আপনি হুক করছেন সেই ভ্যালুটা দিতে হবে। আর মাঝামাঝি, শেষে বা শুরুতে হচ্ছে হুকের, মানে সিটি এটা বলতে হবে যে আপনার পেজটা যেন ফলো করে। ঠিক আছে? যেহেতু রিলস বেশি পরিমাণ স্প্রেড হচ্ছে, সো আপনাকে যেটা করতে হবে ডেইলি, একদম ডেইলি, মানে প্রত্যেকদিন রিলস আপলোড করতে হবে। বাট এটা আমার মনে হয় যে অনেকেই মেইনটেইন করতে পারে না এবং সেক্ষেত্রে ফলোয়ার ইনক্রিজ করা একটু ডিফিকাল্ট হয়। যে লাইক দেখা গেল যে অনেকের সময়ের অভাবে বা বিভিন্ন কারণে হচ্ছে দেখা গেল ডেইলি রিলস দিতে পারে না। যেমন আমি আমার পার্সোনাল হ্যান্ডেলেও অনেক ক্ষেত্রে এটা পসিবল হয়ে ওঠে না। নানা রকম বিজনেসের ব্যস্ততা, নানা রকম কারণে। বাট যদি আমি এখন আমার ফেসবুকে ওইভাবে ফোকাস করিনি। কিন্তু আপনি যখন আপনার ফেসবুকে ফোকাস করবেন, আপনি যখন খুব সিরিয়াসলি ফেসবুককে কনটেন্ট ক্রিয়েশন একটা প্ল্যাটফর্ম হিসেবে নিচ্ছেন, তখন আপনার এটা করা উচিত। ডেইলি হচ্ছে রিলস দেওয়া উচিত। কারণ এই রিলসগুলোর মধ্যে আপনি দিতে এই এসভিসি ফরম্যাট মেইনটেইন করে যদি আপনি ডেইলি রিলস দিতে থাকেন, কখনো না কখনো অবশ্যই কোনো না কোনো একটা রিলস আপনার, যেটাকে আমরা বলি ভাইরাল হয়ে যাওয়া, সে ভাইরাল হয়ে যাবে। আর সেই ভাইরাল হলেই আপনার প্রচুর পরিমাণ ফলোয়ার বাড়বে। ভাইরাল হওয়া লাগবে না। ডেইলি অল্প, অল্প করে যখন রিচ বাড়তেছে, ফেসবুকের একটা নিয়ম আছে। ধরেন লাইক প্রায় ৭০ থেকে ৭৫ বা ৮০% পর্যন্ত মানুষ এমন মানুষকে দেখায় যারা আপনার ফলোয়ার। বাট ২০%, ২৫%, ৩০% ক্ষেত্র বিশেষে ৪০-৫০% পর্যন্ত মানুষকে দেখায় যারা আপনার ফলোয়ার না, মানে নতুন অডিয়েন্সকে দেখায়। তাহলে এই যে নতুন অডিয়েন্স গুলোকে দেখাচ্ছে, এই নতুন অডিয়েন্সের মাঝখান থেকে কেউ না কেউ হয়তো আপনার পেজটা ফলো করবে। কারণ তাদের কাছে যদি কনটেন্টটা ভ্যালুয়েবল মনে হয় তাহলেই তো পেজটা ফলো করবে। সো ওই জায়গা থেকে আপনাকে যেটা করতে হবে, পেজের ফলোয়ার নাম্বার ইনক্রিজ করার জন্য রেগুলারলি হচ্ছে পেজে রিলস দিয়ে যেতে হবে। নাম্বার 3, এনগেজিং পোস্ট করুন বা এনগেজিং সিটিয়ে রাখুন। বিষয়টা আমি একটু বুঝিয়ে বলছি। আপনাকে আপনার অডিয়েন্সের সাথে, মানে যারা অলরেডি আপনার ফলোয়ার, তাদের সাথে আপনি যত বেশি এনগেজড হতে পারবেন বা তারা আপনার সাথে যত বেশি এনগেজড হবে, আপনার পেজটা নতুন মানুষজনের কাছে পৌঁছানোর সম্ভাবনা অনেক বেড়ে যাবে। বিষয়টা আমি একটু বুঝিয়ে বলছি। লাইক আপনি কোনো একটা কনটেন্ট দিচ্ছেন বা লাইক আপনি কোনো একটা পোস্ট করছেন, সেই পোস্টে যত বেশি পরিমাণ কমেন্ট আপনি নিয়ে আসতে পারবেন, মানুষের এনগেজমেন্ট, মানে আপনার অডিয়েন্স যারা অলরেডি আপনার ফলোয়ার, তাদের এনগেজমেন্ট আপনি নিয়ে আসতে পারবেন, তত বেশি নতুন মানুষের কাছে, মানে পোস্টটার রিচ বাড়বে বা ভিউ বাড়বে বা কনটেন্টটার রিচ বা ভিউ বাড়বে, যেটা নতুন, নতুন মানুষের কাছে নিয়ে যাবে। আর যখনই নতুন মানুষের কাছে নিয়ে যাবে, তখন কিন্তু সেখান থেকে কিছু মানুষ নতুনভাবে আপনার ফলোয়ার হিসেবে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এই যে এনগেজিং পোস্ট বলতে আসলে কি বুঝাচ্ছি? এনগেজিং পোস্ট বলতে বুঝাচ্ছি, ওই যে আমরা দেখি না যে Facebook এ একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে
তারপর একটা টেক্সট লিখে পোস্ট করা যায়, মানে ছোট্ট একটা টেক্সট পোস্ট করা, সেটার একটা ব্যাকগ্রাউন্ড ফেসবুক থেকে চুজ করতে পারি। এই টাইপ কিছু পোস্ট করা যায় যে পোস্টগুলোতে প্রশ্ন থাকবে আপনার অডিয়েন্সের জন্য, যে প্রশ্নটা সহজে আপনার অডিয়েন্স উত্তর দিতে পারবে। এমন কোনো প্রশ্ন করা যাবে না যেটা অনেক চিন্তা ভাবনা করে তারপর অডিয়েন্স উত্তর দিতে হবে। ডেফিনিটলি এমন প্রশ্ন করতে হবে যেই প্রশ্নের উত্তর খুব বেশি চিন্তা ভাবনা করা ছাড়া মানুষ যেন দিতে পারে। এবং এমনকি এটা হতে পারে লাইক আপনি একটা প্রশ্ন করলেন, প্রশ্ন করে নিচে অপশন দিয়ে দিলেন। অপশন ১, অপশন ২, সবাই হয়তো কমেন্ট করা শুরু করলো। অপশন ১ হচ্ছে মানে লাইক মানে সে হয়তো অপশন ১ চুজ করছে বা আরেকজন হয়তো অপশন ২ চুজ করছে। এভাবে ১, ২ লিখে দেখেন খুবই ইফোর্ট কম তার কিন্তু। সে হয়তো ১ লিখছে, আরেকজন হয়তো ২ লিখছে। এভাবে লিখে যাচ্ছে। মানে অনেক বেশি চিন্তা ভাবনা করে কিন্তু কমেন্টটা করতে হচ্ছে না। তার মানে আপনার এনগেজমেন্টটা বেড়ে যাবে। এরকম এনগেজিং পোস্ট করুন। একটা প্রশ্ন রাখুন, প্রশ্নের সাথে অপশন রাখুন যেটা থেকে আপনার অডিয়েন্স চুজ করতে পারে। এখন এটা অবশ্যই এমন কোনো প্রশ্ন করা যাবে না যে প্রশ্নটার উত্তর মানুষ দিতে চাইবে না, বা এমন কোনো প্রশ্ন করা যাবে না যেটাতে মানুষ বোরিং ফিল করবে, যেটা মানুষ ইন্টারেস্টেডই হবে না। ঠিক আছে? এই টাইপ কোনো প্রশ্ন করা যাবে না। এরপর যখন মানুষ প্রশ্নের উত্তর দিবে, সেই প্রশ্নের উত্তরটার নিচে গিয়ে অবশ্যই আপনাকে আবার রিপ্লাই করতে হবে এবং সেই রিপ্লাইতে আপনি আরো কিছু প্রশ্ন করার চেষ্টা করুন যেন মানুষ হচ্ছে আরেকটু পরবর্তী ধাপে এনগেজড হয়, আপনার সাথে একটা কানেকশন বিল্ড আপ হয়। আর তাদের সাথে তো একটা কানেকশন বিল্ড আপ হচ্ছেই, আবার তারা যে এই যে কমেন্টের রিপ্লাই দিচ্ছে, বারবার যে আপনার পেজে মানুষজন এসে কমেন্টের রিপ্লাই দিচ্ছে, আপনার পোস্টে যে কমেন্ট বাড়তেছে, এটা আপনার পেজের রিচটা বাড়িয়ে দিবে এবং আলটিমেটলি এটা নতুন মানুষের সামনে আপনার পেজটাকে পৌঁছে দিবে এবং আপনার ফলোয়ার নাম্বার ইনক্রিজ করতে হেল্প করবে। এটা ছাড়াও আপনি যেই কনটেন্টেই দিবেন না কেন, অন্য ধরেন এরকম ছোট পোস্ট না, বড় একটা পোস্ট দিলেন আপনি বা বড় একটা ভিডিও দিলেন বা ছোট একটা রিল দিলেন, যেটাই দেন না কেন, সেখানে আপনি এমন কোনো একটা প্রশ্ন রাখেন, ওই কনটেন্টের মধ্যে এমন কোনো একটা প্রশ্ন রাখেন যেই প্রশ্নের উত্তর মানুষ কমেন্টে দিবে। তাহলে যখন একটা প্রশ্নের উত্তর কমেন্টে একটা উত্তর দেওয়ার জন্য হচ্ছে মানুষ গিয়ে কমেন্ট করবে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবে এনগেজমেন্টটা বাড়লো। এই এনগেজমেন্টটাই কিন্তু মানে একজনের এনগেজমেন্ট আরো ২ জনের কাছে আপনার কনটেন্টটাকে পৌঁছে দিবে। আর এটাই কিন্তু আপনার ফলোয়ার নাম্বার ইনক্রিজ করতে হেল্প করবে। ঠিক আছে? তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের ফলোয়ার নাম্বার ইনক্রিজ করার জন্য আমাদের রেগুলারলি না করলেও ফ্রিকোয়েন্টলি, মানে হয়তো দেখা গেল সপ্তাহে ২ দিন বা ৩ দিন এই টাইপের হচ্ছে এনগেজিং পোস্ট আপনি করেন যেগুলাতে মানুষ এনগেজড হবে এবং যত কনটেন্টই আপনি দেন না কেন সেই কনটেন্টে একটা এনগেজমেন্ট সিটিয়ে রাখুন। মানে কোন একটা কমেন্টে কিছু একটা জিজ্ঞেস করেন যেটা মানুষ কমেন্টে উত্তর দিবে। ঠিক আছে? আপনার কনটেন্টের মধ্যে কোনো কিছু একটা জিজ্ঞেস করেন যেটা মানুষ কনটেন্টে উত্তর দিবে। সো এটা আপনার কনটেন্টের রিচ যেমন বাড়াবে তেমনি আপনার ফলোয়ার নাম্বারও ইনক্রিজ করবে। নাম্বার 4, রিলেভেন্ট কমিউনিটি গুলোতে পোস্ট করুন। বিষয়টা কি আমি একটু বুঝিয়ে বলছি। প্রথম কথা হলো কমিউনিটি মানে হচ্ছে ফেসবুক গ্রুপকে বোঝাচ্ছি। মানে যেটাকে ফেসবুক কমিউনিটি বলে। সো এই ফেসবুক কমিউনিটি গুলো কিন্তু ফলোয়ার বাড়ানোর জন্য চমৎকার একটা বিষয় বা চমৎকার একটা টুল বলা যেতে পারে। সেটা হচ্ছে দেখেন, আপনি যে জনরাতেই কনটেন্ট ক্রিয়েট করেন না কেন, সেই জনরাতেই মানে আপনি সার্চ করলেই দেখবেন যে অনেক কমিউনিটি আছে। লাইক আমি বিজনেস নিয়ে কনটেন্ট ক্রিয়েট করি, বিজনেস নিয়ে তো প্রচুর কমিউনিটি আছে। মানে প্রচুর ফেসবুক গ্রুপ আছে। তারপর লাইক আমি আ কি বলে যে হচ্ছে আপনি হয়তো কোনো এন্টারটেইনমেন্ট রিলেটেড কনটেন্ট ক্রিয়েট করেন, এন্টারটেইনমেন্ট নিয়েও প্রচুর কমিউনিটি আছে। আপনি হয়তো কুকিং বা রেসিপি নিয়ে হচ্ছে কনটেন্ট ক্রিয়েট করেন, রেসিপি নিয়েও প্রচুর কমিউনিটি আছে। সো এরকম প্রত্যেকটা সেগমেন্টে আপনি যেখানেই কনটেন্ট ক্রিয়েট করেন না কেন, সেখানে কিন্তু বেশ কিছু ফেসবুক গ্রুপ আছে। আপনাকে যেটা করতে হবে, এই গ্রুপগুলোতে নরমালি যেটা হয় যে গ্রুপগুলো কিন্তু হচ্ছে আপনার পেইজে করা পোস্ট কিন্তু ওখানে শেয়ার করতে দেয় না। এবং শেয়ার করে আসলে আপনার তেমন একটা অনেক বেশি লাভও কিন্তু নাই। কেন লাভ নাই? কারণ ফেসবুকে শেয়ার করলে রিস্ক খুবই কম আসে। ঠিক আছে? সো ওই জায়গা থেকে শেয়ার করে অনেক বেশি লাভও হয় না। বাট মোটামুটি আসে। একদমই যে কাজ হয় না সেটা না। বাট শেয়ার তো করতে দেয় না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ওই কমিউনিটিতেই আপনি যেটা নিয়ে কনটেন্ট ক্রিয়েট করেন সেটা নিয়ে পোস্ট করেন। এখন দেখেন নরমালি আপনি যখন ফেসবুকে পোস্ট করতেছেন আপনার পেইজে, তখন তো যারা শুধু আপনার ফলোয়ার তারা দেখতেছে। নতুন মানুষ তো কম দেখতেছে। আবার দেখা গেল নতুন যারা দেখতেছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই মুহূর্তে সবাই এটা নিয়ে ইন্টারেস্টেড না। আপনি যেটা নিয়ে কনটেন্ট দিচ্ছেন সেটা নিয়ে ইন্টারেস্টেড না। এই টাইপ মানুষ অনেক ক্ষেত্রে দেখে, এই কারণে ফলোয়ার একটু স্লো ইনক্রিজ হয়। বাট যদি আপনি যদি আপনি হচ্ছে আপনার সাথে রিলেভেন্ট যে কমিউনিটি গুলা, লাইক আপনি যেই সেগমেন্টে কনটেন্ট ক্রিয়েট করছেন সেই সেগমেন্টের যে কমিউনিটি গুলা, সেই গ্রুপগুলোতে বা সেই কমিউনিটি গুলোতে যদি পোস্ট করেন, ওখানে কিন্তু ওই মানুষগুলাই আছে যারা এই বিষয়টা নিয়ে জানতে চায় বা যারা এই ধরনের কনটেন্ট দেখতে চায়। মানে ওখানে যত মানুষ আছে তার 90% মানে কেউ হয়তো ভুলক্রমে জয়েন করে ফেলছে, এখন অ্যাক্টিভ না। বাট ম্যাক্সিমামই কিন্তু ওই রিলেভেন্ট কনটেন্ট, ওই রিলেভেন্ট অডিয়েন্স। তাহলে এখন আপনি যখন ওই কমিউনিটিতে গিয়ে পোস্ট করতেছেন, তখন যারা আপনার পোস্ট পড়ে ভালো লাগছে বা আপনি যখন ওই কমিউনিটি থেকে ভিডিও দেওয়ার অপশন থাকলে ভিডিও দিচ্ছেন, তখন যারা আপনার এই পোস্ট বা ভিডিও দেখে ভালো লাগছে, এই কনটেন্ট দেখে যখন ভালো লাগছে, তখন কিন্তু তারা আপনাকে ফলো দিচ্ছে এবং এখানে ফলোয়ার নাম্বার ইনক্রিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে, কারণ ওই মানুষগুলা স্পেসিফিক ওই জিনিসটা নিয়ে জানতে চায় যে জিনিসটা নিয়ে আপনি কনটেন্ট বানাচ্ছেন, কারণ ওই সেগমেন্টেরই কমিউনিটি এটা। তাহলে আপনাকে ফলোয়ার নাম্বার ইনক্রিজ করার জন্য এই কাজটা মাস্ট করা উচিত যে রিলেভেন্ট কমিউনিটি গুলোতে গিয়ে পোস্ট বা হচ্ছে ভিডিও কনটেন্ট দেওয়া। ভিডিও কনটেন্ট অনেক কমিউনিটি অ্যালাউ করে না, তাইলে আপনি পোস্ট দিতে পারেন, লিখিত পোস্ট, সেটা আপনি দিতে পারেন এবং সেটা কিন্তু আপনার ফলোয়ার নাম্বার অনেক দ্রুত এবং অনেক বেশি পরিমাণ ইনক্রিজ করবে। নাম্বার 5,
পপুলার পেজগুলো রিসেন্ট হাই এনগেজিং পোস্টে কমেন্ট করুন। বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। লাইক আপনি যখন আপনার নিউজ ফিডে যান, তখন বেশ কিছু পপুলার পেজ আছে। এটা বিভিন্ন নিউজ মিডিয়ার পেজ আছে, তারপরে বিভিন্ন ধরনের পেজ আছে। এই পেজগুলোর যেই হাই এনগেজিং পোস্টগুলো আছে, মানে দেখবেন যে হচ্ছে নিউজ মিডিয়া হোক বা কোনো সেলিব্রিটি হোক বা এই টাইপের যেই পেজগুলো রয়েছে, যেই পেজগুলোর হাই এনগেজিং অনেকগুলো পোস্ট থাকে, লাইক প্রচুর রিঅ্যাকশন, প্রচুর মানুষ কমেন্ট করছে, কমেন্টে প্রচুর মানুষ এনগেজ হচ্ছে। এই টাইপ পোস্টগুলোর কমেন্ট সেগমেন্টে গিয়ে আপনি একটা স্ট্রাকচারড কমেন্ট করতে পারেন। এটা আপনি কমেন্ট, ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। সেখানে আপনি সামাজিক যোগাযোগের অংশ হিসেবে এই কমেন্ট আপনি করার স্বাধীনতা রাখেন। বাট যেটা করা যাবে না, সেটা হচ্ছে আনস্ট্রাকচার্ড কোনো কমেন্ট করা যাবে না। লাইক অনেকে গালি দেয়, অনেকে হচ্ছে লাইক মানে উল্টাপাল্টা যত রকমের নেগেটিভ কথাবার্তা আছে সেগুলো গিয়ে বিভিন্ন সেলিব্রিটি বা বিভিন্ন পপুলার পেজগুলো কমেন্ট সেগমেন্টে গিয়ে করে। এটা কোনোভাবেই করা যাবে না। এক তো এটা ফেসবুকের কমিউনিটি মানে স্ট্যান্ডার্ড ভায়োলেট করছে, সেখানে আপনি রেস্ট্রিকশন খাবেনই শিওর। আরেকটা হচ্ছে আপনি নিজের যে স্ট্যান্ডার্ডটা সেটা নিচের দিকে নামিয়ে আনলেন। বাট আপনি যেটা করতে পারেন, যে কনটেন্টটা সেখানে আছে, যে পোস্ট বা যে কনটেন্ট, সেই কনটেন্টের সাথে রিলেভেন্সি রেখে, সেটার সাথে রিলেভেন্সি রেখে হচ্ছে আপনি স্ট্রাকচার একটা কমেন্ট সেখানে করতে পারেন। এটাতে যে উপকারটা আপনার হবে, দেখবেন অনেক কমেন্টে আমরা দেখবেন, আপনি খেয়াল করলে আজকে যদি আপনি নিউজ ফিড স্ক্রল করার সময় এরকম হাই এনগেজিং পোস্টগুলো কমেন্ট সেগমেন্টে যান, তাহলে দেখবেন যে এরকম অনেকগুলো কমেন্ট আছে যে একেকটা কমেন্টে ২,০০০, ৩,০০০, ৪,০০০ পর্যন্ত হচ্ছে রিঅ্যাকশন আছে একেকটা কমেন্টে। এবং ওই মানে যিনি ওই কমেন্টটা করেছেন তার পেজের নামের পাশেই কিন্তু দেখবেন যে ফলো বাটনটা, মানে ফলো লেখা আছে। এখন যেই হচ্ছে কমেন্ট করতে গিয়ে ওই ফলোতে ক্লিক করবে বা তার কাছে যারা ওই কমেন্টটা দেখবে, তাদের যদি দেখে কমেন্টটা ভালো লাগে, তাহলে কিন্তু আপনাকে ওখান থেকে ফলো করবে। এবং এটা কিন্তু ফলোয়ার বাড়ানোর বেশ ইফেক্টিভ একটা উপায়। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি হচ্ছে এরকম হাই এনগেজিং যে পোস্টগুলো বা ট্রেন্ডের সাথে রিলেভেন্ট যেই কনটেন্ট গুলো হচ্ছে ফেসবুকে ছড়িয়ে পড়ে, মানে প্রচুর ভাইরাল হয়ে যাচ্ছে, ওই টাইপ পোস্ট বা ওই টাইপ কনটেন্টের কমেন্ট সেগমেন্টে গিয়ে যদি হচ্ছে একটা স্ট্রাকচার ভালো কমেন্ট করেন, যেটা মানুষ ভালোভাবে নিবে, অথবা ফানি কমেন্টও করা যেতে পারে, বাট কোনো নেগেটিভিটি স্প্রেড করা যাবে না, কোনো নেগেটিভ কোনো কিছু করা যাবে না। এটা একদিকে আপনার স্ট্যান্ডার্ডটাকে বিলো করে দিচ্ছে, অন্যদিকে মানে ফেসবুক কিন্তু মানে যদি কোনো কারণে মনে করে যে তার কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করছে, আপনার পেজে কিন্তু ইস্যু চলে আসবে বা মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা ভবিষ্যতে আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন। সো এই কাজটা হচ্ছে রেগুলারলি করবেন। লাইক আপনি যদি ডেইলি ৫ টা কমেন্ট করেন, ভালো, ভালো ৫ টা কমেন্ট করেন, তাহলে দেখা যাবে যে কোনো না কোনো একটা কমেন্ট হচ্ছে মানুষজনের পছন্দ হবে এবং সেখান থেকে আপনি ভালো পরিমাণ ফলোয়ার রেইজ করতে পারবেন। ঠিক আছে? নাম্বার 6, কনটেন্টের রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করুন। আমরা হ্যাশট্যাগ মনে হয় সবাই জানি হ্যাশট্যাগ বিষয়টা কি। সো ফেসবুকে কিন্তু এই হ্যাশট্যাগ মোটামুটি ইম্পোর্টেন্স দেয় ফেসবুক এই হ্যাশট্যাগটা নিয়ে। অর্থাৎ আপনি আপনার কনটেন্টটা যেই রিলেভেন্ট, মানে আপনার কনটেন্টটা যেটা নিয়ে, লাইক এন্টারটেইনমেন্ট হলে হ্যাশট্যাগ এন্টারটেইনমেন্ট, বা আমি জাস্ট একটা উদাহরণ বললাম। আপনি যেই রিলেভেন্ট কনটেন্ট দিচ্ছেন সেইটার সাথে রিলেভেন্সি রেখে হ্যাশট্যাগ ইউজ করবেন। ঠিক আছে? লাইক ফানি কনটেন্ট হলে সেরকম হতে পারে বা ভাইরাল হতে পারে। এই টাইপ কনটেন্ট হলে ভাইরাল টাইপ হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারেন। তবে হ্যাশট্যাগের ক্ষেত্রে ৩ থেকে ৪ টার বেশি হ্যাশট্যাগ ফেসবুকে ইউজ করা উচিত না। ফেসবুকে বেশিরভাগ ক্ষেত্রে ৩ থেকে ৪ টা পর্যন্ত ইউজ করা উচিত। বাট আমি প্রেফার করি যে হচ্ছে ২ থেকে ৩ টা হ্যাশট্যাগ। এখন পর্যন্ত ফেসবুকের যে পলিসি, সেখানে ২ থেকে ৩ টা হ্যাশট্যাগই যথেষ্ট, বাট রিলেভেন্ট হ্যাশট্যাগ দিতে হবে। এমন কোনো হ্যাশট্যাগ দেওয়া যাবে না যেটা আপনার কনটেন্টের সাথে রিলেভেন্সিই নাই। কিন্তু আপনি হয়তো দেখছেন যে ওই হ্যাশট্যাগের কনটেন্ট গুলা স্প্রেড করছে তাই আপনি দিয়ে দিছেন। এটা আল্টিমেটলি কাজ করে না এবং এটা অনেক ক্ষেত্রে আরো নেগেটিভলি কাজ করে। কারণ যখন দেখা গেল যে আপনি ওই হ্যাশট্যাগটা যখন ইউজ করলেন, যে হ্যাশট্যাগটার কারণে কনটেন্ট অনেক স্প্রেড হচ্ছে, আর ওই হ্যাশট্যাগের সাথে আপনার কনটেন্টের একদমই রিলেভেন্সি না থাকার কারণে যখন ওই অডিয়েন্সের কাছে এই হ্যাশট্যাগটা দিলে যেটা হয় যে ওই রিলেভেন্ট অডিয়েন্সের কাছে হচ্ছে ফেসবুক আপনার কনটেন্টটা দেখানো ট্রাই করে। এখন ধরেন আমি লাইক হচ্ছে খুব শিক্ষামূলক কোনো একটা ভিডিও বানালাম আর আমি আমার হ্যাশট্যাগ সেগমেন্টে হচ্ছে দিয়ে দিলাম হ্যাশট্যাগ ফানি। এখন এই যে হ্যাশট্যাগ আমি দেখছি, কারণ ফান রিলেটেড কনটেন্ট গুলো অনেক বেশি স্প্রেড হচ্ছে, সো ফানি হ্যাশট্যাগ দিয়ে দিলাম, তার মানে আরো বেশি স্প্রেড হবে। আমি দিয়ে দিলাম, কিন্তু দিয়ে দেওয়ার পরে যেটা হইলো, যারা ফান খুঁজতেছে ওই মুহূর্তে, যারা ফান খুঁজতেছে বা যারা ফানি কনটেন্ট দেখে অভ্যস্ত, তারা এই শিক্ষণীয় কনটেন্ট ওইভাবে খুব একটা কনজিউম করবে না। তখন যেটা হয় যে আলটিমেটলি যেটা হচ্ছে যে আপনার কনটেন্ট এমন মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে যারা আপনার কনটেন্টের অডিয়েন্সই না। তখন যেটা হচ্ছে যে তারা ২ সেকেন্ড ৩ সেকেন্ড দেখে হচ্ছে স্কিপ করে চলে যাচ্ছে। আর এটাই ফেসবুক অ্যালগরিদমের কাছে একটা নেগেটিভ সিগন্যাল দিচ্ছে যে এই কনটেন্টটা ভালো কনটেন্ট না। ভালো কনটেন্ট হইলে তো হচ্ছে মানুষ এনগেজড হইতো, মানুষ থেমে দেখতো, তাই না? তো সেই সিগন্যালটা যখন যাচ্ছে, দেখেন ইররিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করার কারণে, ভুল হ্যাশট্যাগ ইউজ করার কারণে ফেসবুকের কাছে কিন্তু একটা ভুল সিগন্যাল চলে গেল। অথচ আপনি সঠিক হ্যাশট্যাগ ইউজ করে সঠিক ৫,০০০ মানুষের কাছে গেলে, সেই ৫,০০০ মানুষের একটা বড় অংশ যদি আপনার কনটেন্টটা ভালোভাবে দেখতো, তাহলে কিন্তু এটা ফেসবুকের কাছে পজিটিভ সিগন্যাল গিয়ে ফেসবুক এই রিলেভেন্ট আরো ৫,০০০ মানুষকে দেখাতো। মানে আপনার কনটেন্টটা স্প্রেড হতো। কিন্তু আপনি ভুল হ্যাশট্যাগ দেওয়ার কারণে ভুল মানুষের কাছে গেল এবং দেখা গেল যে কনটেন্টটা কিছু মানে একটা নির্দিষ্ট পর্যায় পর গিয়েই থেমে গেল। সো এই কাজটা করা যাবে না। অবশ্যই রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করতে হবে এবং সেই হ্যাশট্যাগটা ৩ থেকে ৪ টা মেক্সিমাম হ্যাশট্যাগ ইউজ করা উচিত।
নাম্বার 7, রেগুলার ইনভাইট করুন। আপনি যখন পোস্ট করছেন বা কোনো একটা ভিডিও কনটেন্ট বা লিখিত কনটেন্ট দিচ্ছেন, তখন এই কনটেন্টটা কিন্তু Facebook মোটামুটি ভালো কনটেন্ট হলে স্প্রেড করতেছে এবং সেই স্প্রেড করার কারণে দেখা যায় আপনার ফলোয়াররা যেমন আপনার কনটেন্টে রিঅ্যাক্ট করছে, তেমনি কিছু মানুষ যারা আপনার ফলোয়ার না, মানে যারা এখন আপনার পেজটা ফলো দেয়নি, তাদের কাছেও কিন্তু পৌঁছেছে এবং তারাও কিন্তু রিঅ্যাকশন দিচ্ছে ভালো লাগলে। এখন আপনি দেখবেন যে আপনার যে পোস্টগুলো, সেই পোস্টগুলোর রিঅ্যাকশন গুলো আপনি যদি দেখেন বা কনটেন্ট গুলোর রিঅ্যাকশন গুলোতে যদি আপনি ক্লিক করেন, তাইলে আপনি দেখতে পারবেন যে যারা রিঅ্যাক্ট করছে তাদের নামের পাশে কিন্তু দেখাচ্ছে, যারা ফলো অলরেডি আপনাকে করতেছে তাদের নামের পাশে দেখাচ্ছে ফলোইং, আর যারা এখনো আপনাকে ফলো করছে না তাদের নামের পাশে দেখাচ্ছে ইনভাইট নামে একটা অপশন দেখাচ্ছে। এখন এই মানুষগুলোকে আপনাকে যেটা করা দরকার, রেগুলারলি যেরকম যে নতুন মানুষগুলো আপনাকে রিঅ্যাকশন দিচ্ছে তাদেরকে আপনি চাইলে ইনভাইট করতে পারেন। এখন এই ইনভাইটটা কিভাবে করবেন? এটা হচ্ছে আপনার যেই আমি এখানে বাম পাশে দেখিয়ে দিচ্ছি। আপনার পেজের যে ফলোয়ার্স অপশন আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে সেখান থেকে ইনভাইট আদার্স অপশনে ক্লিক করবেন। ইনভাইট আদার্স অপশনে ক্লিক করার পরে মাঝামাঝিতে হচ্ছে আপনি স্ক্রিনে মাঝামাঝিতে দেখতে পাচ্ছেন যে ওখানে ইনভাইট করার অপশন আছে। ওখান থেকে ইনভাইটে ক্লিক করলে যেই পোস্টগুলোতে হচ্ছে মানুষজন রিঅ্যাক্ট করেছে, যারা নতুন মানে যারা এখনো আপনাকে ফলো করে নাই তাদেরকে আপনি ইনভাইটটা করে দিতে পারবেন। এখন যখন এই ইনভাইটটা করছেন এটা কি কাজে লাগছে? তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাচ্ছে যে অমুক হচ্ছে তার পেজটা ফলো করার জন্য তোমাকে ইনভাইট করছে বা তার প্রোফাইলটা ফলো করার জন্য তোমাকে ইনভাইট করছে। সো সে কিন্তু এটা দেখে এসে আপনাকে ফলো করতে পারে। অথবা যদি সে এটা দেখে এসে আপনাকে ফলো নাও করে, আপনি পরবর্তী সময়ে যে কনটেন্ট গুলো দিবেন, ইনিশিয়ালি অন্তত ২-৩ দিন এটা হবে। আপনি যে কনটেন্ট গুলো দিবেন সেই কনটেন্ট গুলো তার নিউজ ফিডে সাজেশনে দেখাবে। সে কিন্তু আপনাকে ফলো দেয়নি। তারপরেও সাজেশনে দেখাবে। কারণ সে এর আগের দিন আপনার কনটেন্টে এনগেজড হয়েছিল এবং আপনি তাকে ইনভাইট করছেন। সো Facebook তাকে সুযোগ দিবে যে যদি ভালো লাগে তাহলে কানেক্টেড হয়ে যাও, ফলো করে ফেলো। এরকম একটা অপশন দিবে। সো সেখান থেকে দেখা গেল যে হচ্ছে ফলো করে ফেলতে পারে এবং এটা কিন্তু ফলোয়ার বাড়ানোর একটা ভালো ইফেক্টিভ উপায়। ঠিক আছে? যে আপনি রেগুলারলি যে কনটেন্ট গুলো দিচ্ছেন সেই কনটেন্ট গুলোতে হচ্ছে যে মানুষগুলো এনগেজড হচ্ছে তাদের মধ্য থেকে যারা আপনাকে ফলো করেনি তাদেরকে ইনভাইট করে দেওয়া। এটা কিন্তু কিছুটা ফলোয়ার নাম্বার ইনক্রিজ করে। ডে বাই ডে অল্প, অল্প করে ফলোয়ার নাম্বারটা ইনক্রিজ করে। নাম্বার 8, ফার্স্ট আওয়ার এনগেজমেন্ট মেইনটেইন করুন। ধরুন আপনি পোস্ট করলেন। পোস্ট করার পরে বা কনটেন্টটা আপলোড করার পরে ভিডিও কনটেন্ট হোক আর টেক্সট কনটেন্ট হোক যেটাই হোক, আপনি কনটেন্টটা ডেলিভার করার পরে ১ ঘন্টা ১ম ১ ঘন্টা সময় খুব গুরুত্বপূর্ণ। এই ১ ঘন্টা সময়ে আপনাকে যেটা করতে হবে, যত মানুষ কমেন্ট করতেছে খুব দ্রুত তাদের রিপ্লাই করতে হবে। এটা করলে যেটা হয় যে আপনি যখনই একজন কমেন্ট করলো, কমেন্ট করার সাথে, সাথে আপনি কি করলেন? গিয়ে তাকে সাথে, সাথে একটা রিপ্লাই করলেন। হয়তো রিপ্লাইতে আপনি তাকে কোনো একটা মানে সে যেটা জানতে চেয়েছিল বা যেটা রিলেটেড কমেন্ট করেছে সেটার একটা রিপ্লাই দিয়ে পাশাপাশি হয়তো আরেকটা প্রশ্ন করলেন। সে প্রশ্নের উত্তর দিতে আবার সে এসে রিপ্লাই করল। এখন আপনি যদি দেরি করেন তাহলে কি হবে? আপনি দেরি করলে Facebook অ্যালগরিদম আপনাকে হচ্ছে ইনঅ্যাক্টিভ হিসেবে কাউন্ট করবে এবং সেটা করলে Facebook আপনার কনটেন্টটা অনেক বেশি পরিমাণ রিচ দিবে না। কিন্তু আপনি যখন ইনস্ট্যান্ট হচ্ছে এই কমেন্টগুলোর রিপ্লাই দিতে থাকবেন তখন কিন্তু হচ্ছে Facebook যেটা করবে সেটা হচ্ছে যে আপনার যে কনটেন্ট সেই কনটেন্টটাকে আরো বেশি পরিমাণ মানুষের কাছে স্প্রেড করবে। কারণ সেটার এনগেজমেন্ট খুব দ্রুত বাড়ছে। মানুষ কমেন্ট করছে সাথে, সাথে আপনি গিয়ে রিপ্লাই করছেন। এবং এটা করার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে Facebook আপনার কনটেন্টটাকে আরো নতুন, নতুন মানুষের কাছে স্প্রেড করে দিচ্ছে। আর যত বেশি আমরা জানি যত বেশি নতুন, নতুন মানুষের কাছে Facebook স্প্রেড করবে তত বেশি হচ্ছে আপনার ফলোয়ার বাড়ার সম্ভাবনা তৈরি হবে। কারণ আপনি যে আপনার কনটেন্টে বলতেছেন মানুষকে ফলো করার জন্য, তারা যদি ভ্যালু পায় তাহলে তো অবশ্যই ফলো করবে। তাহলে আপনাকে যেটা করতে হবে পোস্ট দিয়ে বা কনটেন্ট আপলোড করে ১ম ১ ঘন্টা আপনাকে Facebook এর নোটিফিকেশন অন করে রেখে কানেক্টেড থাকতে হবে যে যখনই মানুষ কমেন্ট করছে সাথে, সাথে যেন আপনি রিপ্লাই করতে পারেন বা সাথে, সাথে যেন এনগেজমেন্টটা আপনি ধরে রাখতে পারেন বা ক্রিয়েট করতে পারেন। নাম্বার 9, নিজস্ব কমিউনিটি বিল্ড করুন। ওই যে আমরা কিছু সময় আগে আমরা বলেছিলাম যে রিলেভেন্ট কমিউনিটিতে গুলোতে গিয়ে হচ্ছে পোস্ট করতে। সো আপনি একটা কমিউনিটি বিল্ড করেন। যে কমিউনিটিটা আপনার সাথে রিলেভেন্ট এবং যে কমিউনিটিটা আপনার, যেখানে মানুষ আপনার কনটেন্ট দেখবে। এরকম একটা কমিউনিটি বা Facebook গ্রুপ আপনি ক্রিয়েট করেন। আস্তে, আস্তে সেখানে সদস্য সংখ্যা বাড়ান। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। লাইক আপনাকে এখনো তেমন কোনো মানুষ চিনে না। আপনি লিখলেন লাইক আপনার নাম হচ্ছে লাইক আ আ যেকোনো একটা নাম, হ্যাঁ? অমুক আপনার নাম। এখন আপনি লিখলেন যে হচ্ছে অমুক ফ্যান ক্লাব। এখন ধরেন আপনাকে এখনো তেমন কেউ মানুষ চিনে না। এই অমুক ফ্যান ক্লাবে কেন মানুষ জয়েন করবে? জয়েন করবে না। তাইলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে আপনার সাথে রিলেভেন্ট। এটা সবসময় আপনাকে অনেক চিনলেও এটা কার্যকরী একটা বিষয়। আপনার সাথে যেটা রিলেভেন্ট, সেই রিলেভেন্ট একটা কমিউনিটি, সেই নামে একটা কমিউনিটি আপনি করতে পারেন। লাইক আপনি কুকিং নিয়ে হচ্ছে আ ভিডিও বানান, হ্যাঁ? বা রেসিপি নিয়ে ভিডিও বানান। আপনি একটা কমিউনিটি করতে পারেন, টেস্টি রেসিপিস, ঠিক আছে? এই নামে একটা কমিউনিটি করতে পারেন। এখন এই নামে কমিউনিটি করলে যেটা হবে যে যারাই নিয়মিত এরকম রেসিপি রিলেটেড জিনিসপত্র জানতে চায় বা শেয়ার করতে চায়, তারা যেটা করবে আপনার এই কমিউনিটিতে অটোমেটিক এসে জয়েন করবে, ঠিক আছে? আর আপনি যখন ওই কমিউনিটিতে আবার একজন অ্যাডমিন হিসেবে পোস্ট করবেন, তখন আপনার পোস্টের রিচ হবে সবচেয়ে বেশি এবং যেটা হবে সেটা হচ্ছে যে আপনার পোস্ট থেকে মানুষজন আপনাকে ফলো করবে এবং ফলো ইনিশিয়ালি করুক বা না করুক তারা কিন্তু আপনাকে চিনে যাবে, আপনার পেজটাকে চিনে যাবে এবং এটা আল্টিমেটলি যে জিনিসটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে যে মানুষের সাথে আপনার একটা কানেকশন বিল্ড করবে এবং আপনার একটা স্ট্রং অডিয়েন্স বেস তৈরি করবে এবং এটা আল্টিমেটলি একজন ক্রিয়েটর হিসেবে আপনাকে অনেক উপরে যেতে হেল্প করবে। আপনি দেখবেন যত ভালো, ভালো ক্রিয়েটর আছে প্রায় প্রত্যেকেরই হচ্ছে একটা মানে কমিউনিটি আছে যারা ইনফ্লুয়েন্সিং ক্রিয়েটর। মানে একজন নিজেকে ইনফ্লুয়েন্সার বলছে তার মানেই সে ইনফ্লুয়েন্সিং ক্রিয়েটর না। ইনফ্লুয়েন্সিং ক্রিয়েটর হচ্ছে যার ইনফ্লুয়েন্স আছে। লাইক আমি তখনই একজন ইনফ্লুয়েন্সিং ক্রিয়েটর যখন আমি
আমার একটা কন্টেন্ট দেওয়ার পরে আমি একটা কন্টেন্টে কোনো কিছু একটা আহ্বান করার পরে মানুষ এটা করতেছে, হ্যাঁ? মানুষ এটা করতেছে। সো এই টাইপ ইনফ্লুয়েন্সিং ক্রিয়েটর যারা, তাদের অ্যাকচুয়ালি হচ্ছে দেখবেন বেশিরভাগেরই কমিউনিটি আছে, তারা কমিউনিটি মেইনটেইন করে। সেই কমিউনিটিতে তারা তাদের যেই ফ্যান পেজ আছে, বা ফ্যান পেজ না বলি আমরা অডিয়েন্স বলি, ঠিক আছে? যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের সাথে হচ্ছে নিয়মিত ইন্টারেকশন করে। কারণ কমিউনিটিতে পারসন টু পারসন ইন্টারেকশন করা যায়। এবং এই ইন্টারেকশনটাই হচ্ছে যেটা হয় যে তাকে আরো নতুন মানুষের কাছে পৌঁছে দেয়, যেটা আসলে ফলোয়ার নাম্বার ইনক্রিজ করতে হেল্প করে। তাহলে আমরা যেটা করব, আপ আপনি যেই সেগমেন্টে কনটেন্ট ক্রিয়েট করছেন, সেই সেগমেন্টের নামে মানে রিলেভেন্ট একটা নামে একটা কমিউনিটি তৈরি করুন। নাম্বার 10, কনসিস্টেন্সি মেইনটেইন করুন। দেখুন, আপনি যেই সেগমেন্টেই কনটেন্ট ক্রিয়েট করেন না কেন, যেটা নিয়েই কনটেন্ট ক্রিয়েট করেন না কেন, ফেসবুকের অ্যালগরিদমের একটা রুলস আছে। সেটা হচ্ছে যে ফেসবুক সেই ক্রিয়েটরদেরকেই হচ্ছে রিওয়ার্ড দেয়। মানে সেই ক্রিয়েটরদেরকেই হচ্ছে মানে সেই ক্রিয়েটরদের কনটেন্ট গুলোকেই হচ্ছে স্প্রেড করতে থাকে, যারা রেগুলারলি কনটেন্ট দিতে থাকে। আপনি লাইক যদি এটা করেন যে আজকে একটা কনটেন্ট দিলেন, আবার কোনো খোঁজ খবর নাই। ৫ দিন পরে একটা কনটেন্ট দিলেন বা ২-৩ দিন দিলেন, তারপর আবার ৩-৪ দিন কোনো খোঁজ খবর নেই। এটা যদি আপনি করেন তাহলে ফেসবুকে কনটেন্ট ক্রিয়েশন আপনার জন্য না। এখানে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। একদম নিয়মিত কনটেন্ট দিয়ে যেতে হবে। তাহলে আপনার কনটেন্ট অনেক বেশি পরিমাণ স্প্রেড হবে। অনেক বেশি পরিমাণ রিচ বা ভিউ পাবে। আপনি যদি লাইক সেটা না করে ওই যে মাঝখানে গ্যাপ দিতে থাকেন, তাহলে কিন্তু আল্টিমেটলি আপনি এখানে সফল হতে পারবেন না। সফল হওয়া তো পরের কথা। আপনার যে ফলোয়ার নাম্বার ইনক্রিজ করার যে স্ট্রাগল, সেটাই থেকে যাবে। ঠিক আছে? সো এখানে এটা যেই হোক, যত বড় এক্সপার্টই হোক না কেন, সে যদি কনসিস্টেন্সি মেইনটেইন না করে, তাহলে কিন্তু সেখানে সে গ্রো করতে পারবে না বা ফেসবুকে গ্রো করতে পারবে না। মানে ফেসবুক সাজেশনে মানুষজনকে দেখাবে না। তাহলে আমাদের যেটা করতে হবে, একদম নিয়ম মেইনটেইন করে ডেইলি আমাদের ফেসবুকে কনটেন্ট দিয়ে যেতে হবে। আমরা যদি ফেসবুকে হচ্ছে ভালো করতে চাই বা ফেসবুকে আমাদের ফলোয়ার নাম্বারও ইনক্রিজ করতে চাই, ফলোয়ার নাম্বার ইনক্রিজ করতে হলে তো বেশি মানুষকে দেখাতে হবে। তাহলে না ফলোয়ার নাম্বার ইনক্রিজ হবে। তো সেটা করার জন্য হচ্ছে আপনাকে একদম কনসিস্টেন্সি মেইনটেইন করে, মানে উপরে যে টিপস গুলো বললাম যে এসবিসি ফরম্যাট মেইনটেইন করা, ফার্স্ট আওয়ার এনগেজমেন্ট সহ আরো যা বললাম, সেই জিনিসগুলো একদম রেগুলারিটি মেইনটেইন করে যেতে হবে। আজকে করলাম কালকে করলাম না, এই কাজগুলো করা যাবে না। নাম্বার 11, পেজ প্রফেশনালি অপটিমাইজ এন্ড সেটআপ করুন। অর্থাৎ আপনি যেই পেজটা থেকে কনটেন্ট দিচ্ছেন বা যে প্রোফাইলটা থেকে কনটেন্ট দিচ্ছেন, এটা খুব ইম্পোর্টেন্ট যে আপনার পেজটা প্রফেশনালি অপটিমাইজ করা আছে কিনা। এটা ২ দিক থেকে ইম্পোর্টেন্ট। একটা ফেসবুক অ্যালগরিদমের দিক থেকে তো আছেই, আবার অডিয়েন্সের দিক থেকেও আছে। বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। লাইক ১ম এ অডিয়েন্সের দিক থেকে বলি। একজন অডিয়েন্স আপনার পেজে আসলো। আসার পরে সে যদি খুব এলোমেলো অবস্থায় দেখে, আপনার কভার ফটো ঠিক নাই, আপনার প্রোফাইল ফটোটাও কেমন যেন, তারপরে আপনার অ্যাবাউট সেগমেন্ট থেকে শুরু করে এই জিনিসগুলো খুব সুন্দর করে সাজানো গোছানো নাই। মানে একটু নয়েজি। এটা যেটা করবে যে তাকে তার সাবকন্সিয়াস মাইন্ডে একটা ভালো ফিল দিবে না। আর এটা আল্টিমেটলি আপনার প্রতি তার ফলো করার যে টেনডেন্সি, সেটা কমিয়ে দিতে পারে। কারণ অনেক ক্ষেত্রেই মানে যারা ফলোয়ার হওয়ার আগে তারা পেজটা ভিজিট করে, তারপর ফলো বাটনে ক্লিক করে। সো ওই জায়গা থেকে আপনার পেজের প্রফেশনাল অপটিমাইজেশনটা করা ইম্পোর্টেন্ট অডিয়েন্সের দিক থেকেও, যে আপনার কভার ফটোটা একটু সুন্দর স্ট্যান্ডার্ড কিনা, আপনার যে প্রোফাইল ফটো সেটা স্ট্যান্ডার্ড কিনা, আপনার যে অ্যাবাউট সেগমেন্ট সেটা সুন্দর করে আপনি লিখেছেন কিনা, আপনার বায়ো বা ইন্ট্রোটা আপনি সুন্দর করে লিখেছেন কিনা, এগুলো খুব ইম্পোর্টেন্ট। আপনার ইউজার নেমটা আপনি প্রপারলি সেট করছেন কিনা, কারণ ইউজার নেম প্রপারলি সেট না করলে অনেক ক্ষেত্রে সার্চ অপশনে গিয়ে আপনাকে সার্চ করেও মানুষ খুব সহজে খুঁজে পাবে না। সো এই বিষয়গুলো মেইনটেইন করা দরকার ১ম এ অডিয়েন্সের জন্য। আর এরপরে এই জিনিসটা ফেসবুক অ্যালগরিদমও খুব ইম্পোর্টেন্স দেয়। সেটা হচ্ছে যে আপনি দেখেন, আপনার অ্যাবাউট সেগমেন্ট যদি হচ্ছে কিওয়ার্ড ফোকাস করে লেখা না থাকে, তাহলে যেটা হয় অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ফেসবুক ধরতে পারে না যে এই পেজটা আসলে কোন রিলেটেড কনটেন্ট গুলো হচ্ছে আল্টিমেটলি ডেলিভার করবে। এর অডিয়েন্স সেগমেন্ট কারা, কাদেরকে এ টার্গেট করছে। ঠিক আছে? সো এটা না করার ফলে যেটা হয়, সেটা হচ্ছে যে আল্টিমেটলি ফেসবুক উল্টাপাল্টা মানুষজনকে আপনার কনটেন্ট গুলো দেখাইতে থাকে। এখন ধরেন আমি বানাচ্ছি শিক্ষণীয় কনটেন্ট। এখন আমার কনটেন্ট যদি হচ্ছে যে যারা দিন নাই রাত নাই হচ্ছে ২৪ ঘন্টা বসে হচ্ছে আপনার লাইক ফানি ভিডিও দেখতেছে, তাদেরকে যদি দেখাই, তারা কি আমার কনটেন্ট দেখবে? তারা তো স্কিপ করে চলে যাবে। তো আল্টিমেটলি কি হবে? আমার কনটেন্টের রিচ কমে যাবে, আমার কনটেন্টে এনগেজমেন্ট কমে যাবে, এবং এটা আল্টিমেটলি হচ্ছে আমাকে মানে আমার ফলোয়ার বাড়ানোর যে জার্নি, সেখানে কিন্তু আমাকে মানে এগোতে দিবে না, তাই না? তাহলে আমাকে যেটা করতে হবে, আমার পেজটাকে খুব সুন্দরভাবে আমার পেজের কভার ফটো থেকে শুরু করে লোগো বা প্রোফাইল ফটো, অ্যাবাউট সেকশন, ইউজার নেম, এই জিনিসগুলো একটু সুন্দর করে হচ্ছে আমাকে সাজিয়ে নিতে হবে। কারণ এটা আমাকে গ্রো করতে হেল্প করবে। এটা ফেসবুক অ্যালগরিদমকে হচ্ছে একটা সিগনাল দিবে যে না, এই পেজটা যেহেতু হচ্ছে প্রফেশনালি সবকিছু অপটিমাইজ করেছে এবং এর অডিয়েন্স এরা, সো ওই অনুসারেই ফেসবুক হচ্ছে পেজটাকে সাজেশনে দেখাতে থাকবে, মানে রিলেভেন্ট অডিয়েন্সের সাজেশনে দেখাতে থাকবে, এবং এটাই আল্টিমেটলি হচ্ছে আপনার পেজের ফলোয়ার নাম্বার হচ্ছে বাড়িয়ে দিবে। নাম্বার 12, সঠিক উপায়ে পেজ প্রমোট করুন। এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো উপায় বলেছি, এই একটা উপায়ের জন্য টাকা পয়সার প্রয়োজন ছিল না। মানে এই কাজগুলো করার জন্য, মানে আমি যে এই যে ১২ নাম্বার পর্যন্ত আসলাম, ১১ নাম্বার পর্যন্ত যতগুলো বললাম, এগুলোতে ওইভাবে টাকা পয়সার প্রয়োজন ছিল না। বাট এই ১২ নাম্বারটাই টাকা পয়সার প্রয়োজন আছে। অর্থাৎ এটা ফেসবুকের যে প্রমোট অপশন, সেটা ইউজ করে আপনি আপনার পেজটা প্রমোট করতে পারেন। যেটা করলে যেটা হবে যে ফেসবুক আপনার যে অডিয়েন্স, মানে যারা এই রিলেটেড কনটেন্ট দেখে, তাদের সামনে হচ্ছে আপনার পেজটাকে দেখাবে। তাদের মধ্যে থেকে যাদের ভালো লাগবে, তারা আপনার পেজটাকে
ফলো করবে। এখন এখানে এই জিনিসটাই অনেকে করে, এই পেজে প্রমোশন করলেই যেটা হয় যে মানে খুব শীঘ্রই বেশ কিছু ফলোয়ার বেড়ে যায়। লাইক আমি $10 এর জন্য করলাম, আমার ১,০০০ বা ১,৫০০ বা ২,০০০ বা ৫০০ ৭০০ যেকোনো একটা নাম্বার বাড়তে পারে। এটা Facebook সিউরিটি দেয় না যে এত বাড়বেই, ঠিক আছে? অর্থাৎ যেই কয়জন মানুষ হচ্ছে কনটেন্টটা দেখে পছন্দ করে আপনাকে ফলো দিবে তারাই। এখন এখানে অনেকে একটা ভুল করে। সেটা হচ্ছে যে উনার পেজ লাইক হচ্ছে ফ্যাশন রিলেটেড কনটেন্ট বানায়। উনি যেটা করলো যে পেজের মধ্যে উনি, আমি আবার বলতেছি, উনার পেজটা হচ্ছে ফ্যাশন রিলেটেড কনটেন্ট বানায়। মানে লাইক ফিমেলরা কিভাবে মেকআপ করবে, কিভাবে হচ্ছে নিজের আউটলুক মেইনটেইন করবে, এই রিলেটেড কনটেন্ট বানায়। কিন্তু উনি যেটা করলো, ফলোয়ার বাড়ানোর জন্য প্রমোট করলো এরকম একটা ছবি দিয়ে, লাইক কাবাগরের ছবি দেওয়া, তার নিচে লিখলো যে যদি কাবাগরকে পছন্দ করেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে নিচে লাইক বাটনে ক্লিক করে লাইক দিন। এখন দেখেন, যখন এই কনটেন্টটা প্রমোশনের থ্রুতে হচ্ছে অডিয়েন্সের কাছে যাবে, আল্লাহকে ভালোবাসে না কে? বা কাবাগরকে পছন্দ, মুসলিম হইলেই তো সেটা পছন্দ করবে, তাই না? তো তাহলে তখন এই মুসলিম অডিয়েন্সের কাছে যাবে, বেশিরভাগ তাদের কাছেই যাবে। সো তখন কি হবে? যে তারা এটা দেখেই, যারা একটু সচেতন বুঝে-টুঝে তারা এটা করবে না, তারা ফলো দিবে না। বাট যারা একদমই মানে খুব একটা থাকে না যে এই টাইপের এই লেভেলের অডিয়েন্স আছে, তারা কম বুঝে বা খুব ইমোশনাল, তারা যেটা করবে দেখেই ফলো বাটনে ক্লিক করে দিবে। এখন সে কিন্তু ফলো করছে কাবাগরকে দেখে, আপনার কনটেন্ট দেখে কিন্তু ফলো করে নাই। সে ফলো করছে আল্লাহকে ভালোবাসে বলে ফলো করছে। এখন পরের দিন থেকে আপনি সেখানে হচ্ছে আপনি যখন কনটেন্ট গুলো দিচ্ছেন, আপনি দিচ্ছেন বিভিন্ন স্টাইল রিলেটেড টিপস এন্ড ট্রিক্স, ফ্যাশন রিলেটেড টিপস এন্ড ট্রিক্স, লাইফস্টাইল রিলেটেড টিপস এন্ড ট্রিক্স। সে তো সেটার জন্য আপনাকে ফলো দেয় নাই। তখন কি হবে? তখন আল্টিমেটলি এই মানুষগুলো যে আপনাকে ফলো দিচ্ছে, এরা কিন্তু আল্টিমেটলি হচ্ছে আপনার কনটেন্টে আর এনগেজড হবে না। ধরেন আপনার ১,০০০ ফলোয়ার আছে, আপনি এভাবে ১,০০০ ফলোয়ার আনলেন। এই ১,০০০ ফলোয়ারের হচ্ছে দেখা গেল যে আপনার মধ্য থেকে, ওই ১,০০০ এর মধ্য থেকে মাত্র ২, ৪, ৫ জন মানুষ হয়তো আপনার কনটেন্টে এনগেজ হচ্ছে, এবং এটা আল্টিমেটলি ফেসবুকে একটা নেগেটিভ সিগন্যাল দিবে আপনার পেজ সম্পর্কে যে না, এর অডিয়েন্সই একে পছন্দ করে না, তাইলে অন্যরা কি পছন্দ করবে, ঠিক আছে? তখন আপনার পেজটা কিন্তু স্প্রেড হবে না। সো ওই জায়গা থেকে যেটা করতে হবে, প্রপার ওয়েতে আপনি যেই কনটেন্ট দিচ্ছেন, আপনি যে রিলেভেন্ট কনটেন্ট তৈরি করেন, সেই রিলেভেন্ট কনটেন্ট দিয়ে সেরকম, হ্যাঁ, আপনি খুব ভালো একটা কনটেন্ট বানাতে পারেন। হয়তো সচরাচর আপনি এত ভালো কনটেন্ট বানান না, বাট প্রমোট করার জন্য একটা খুব ভালো কনটেন্ট বানিয়ে সেটা দিয়ে আপনি প্রমোট করতে পারেন। বাট সেটা না করে ইররিলেভেন্ট কোনো কিছু দিয়ে প্রমোট করা যাবে না। সো সঠিক উপায়ে প্রমোট করলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সঠিক উপায়ে প্রমোট করে খুব দ্রুত, এটা খুব দ্রুত করা যায়। লাইক ৫ দিন ১০ দিনের মধ্যে অনেক ফলোয়ার বাড়ানো যায়। ঠিক আছে? সো সঠিক উপায়ে প্রমোট করে আপনি আপনার পেজের ফলোয়ার বাড়াতে পারেন। এবং আপনারা যদি হচ্ছে বিজার্স একাডেমির থ্রুতে এই পেজের প্রমোশনের সাপোর্ট নিতে চান, সেক্ষেত্রে বিজার্স একাডেমির কিছু সাপোর্ট সিস্টেম আছে। সেটাও আপনি চাইলে করতে পারেন। স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে, WhatsApp নাম্বার, এখানে কমিউনিকেট করে হচ্ছে সেই সাপোর্ট আপনি নিতে পারেন। সো আমি এখন পর্যন্ত আপনার পেজে কিভাবে ফলোয়ার বাড়াতে পারেন সেটা নিয়ে ১২ টা উপায় শেয়ার করেছি। এখন এই উপায়গুলো যদি আপনি ফলো করতে পারেন, এই টিপস গুলো যদি আপনি ফলো করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার পেজের ফলোয়ার বাড়বে। সো আমি এই উপায়গুলো আবার একটু বলে নেই। সাম আপ করি। নাম্বার 1, এসবিসি ফরম্যাট মেইনটেইন করে কনটেন্ট ডেলিভার করুন। নাম্বার 2, ডেইলি রিলস আপলোড করুন। নাম্বার 3, এনগেজিং পোস্ট করুন। নাম্বার 4, রিলেভেন্ট কমিউনিটি গুলোতে পোস্ট করুন। নাম্বার 5, পপুলার পেজগুলো রিসেন্ট এনগেজিং পোস্টে কমেন্ট করুন। নাম্বার 6, কনটেন্টের রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করুন। নাম্বার 7, রেগুলারলি ইনভাইট করুন। নাম্বার 8, ফার্স্ট আওয়ার এনগেজমেন্ট মেইনটেইন করুন। নাম্বার 9, নিজস্ব কমিউনিটি বিল্ড করুন। নাম্বার 10, কনসিস্টেন্সি মেইনটেইন করুন। নাম্বার 11, পেজ প্রফেশনালি অপটিমাইজ করুন। নাম্বার 12, সঠিক উপায়ে পেজ প্রমোট করুন। সো এই ১২ টা উপায় যদি আপনি ফলো করতে পারেন, এগুলাকে যদি হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে আপনি যেভাবে বললাম আমি, ঠিক আছে? শুধু পয়েন্ট দেখেই কিন্তু জাস্ট ফলো করতে গেলে আপনি বিপদে পড়তে পারেন। কারণ আপনি যদি যেভাবে দেখালাম, সেভাবে যদি আপনি এগুলোকে ফলো করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার পেজের ফলোয়ার ইনক্রিজ হবে। সো এতক্ষণ তো বললাম যেগুলার মাধ্যমে আপনার পেজের ফলোয়ার বাড়াতে পারেন। এখন আমি ২ টা কাজের কথা বলব, যেই কাজগুলো আপনারা অনেকে নিয়মিতই করেন। আপনারা ফলোয়ার বাড়ানোর জন্য এই কাজগুলো করেন, বাট এগুলা আপনার পেজের মারাত্মক ক্ষতি করছে। এগুলো অনেক ক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করতে পারে। অনেক ক্ষেত্রে আপনি মনিটাইজেশন যদি এখনো না পেয়ে থাকেন, তাহলে মনিটাইজেশন নাও পেতে পারেন। সো এবং আল্টিমেটলি পেজের গ্রোথে তো মারাত্মক ক্ষতি এই কাজগুলো করে। সো আমি এই ২ টা কাজ এখন শেয়ার করছি। নাম্বার 1, ফেক ফলোয়ার কেনা। অনেকেই যেটা করে থাকেন সেটা হচ্ছে পেজে এমন কিছু ফলোয়ার কিনে নিয়ে আসেন। এরকম অনেক এড আপনারা ফেসবুকে দেখবেন। লাইক ৳১০০ য় ১,০০০ ফলোয়ার, বা ৳৫০ য় ১,০০০ ফলোয়ার, বা ৳৭৫০ য় ১০,০০০ ফলোয়ার। এরকম অনেক রকম এড আপনি দেখবেন। সেটা ৳১০০ হোক আর ৳৫০০ হোক, যারা এরকম স্পেসিফাই করে দিতে পারে খুব কম টাকায়, ২০০-৩০০ এরকম স্পেসিফাই করে দেয় যে এত টাকায় এত ফলোয়ার, এই ফলোয়ার গুলো কমপ্লিটলি ফেক। এগুলো রোবটিক ফলোয়ার। ঠিক আছে? মানে বট অ্যাকাউন্ট থেকে এই ফলোয়ার গুলা করা হয়। ঠিক আছে? এই ফলোয়ার গুলা কিন্তু কখনোই আপনার পেজের কোনো কনটেন্টে এনগেজ হবে না। অর্থাৎ দেখা যাবে যে এত ফলোয়ার পেজে, লাইক ১০,০০০ ফলোয়ার, কিন্তু এই ফলোয়ার আপনার পেজের কনটেন্টে এনগেজ হবে না। এই রোবটিক ফলোয়ার গুলা নরমালি এমনিতেই ভালোভাবে ফলোয়ার আনলেও, মানে যদি আপনি কোনোভাবে অ্যাক্টিভ না থাকেন, ২-৩ বছর পার হয়ে যায় আপনি অ্যাক্টিভ না,
তখন কিন্তু হচ্ছে এই ফলোয়ার গুলো এমনিতেই আর মানে এনগেজ হয় না। আপনি নতুন করে পোস্ট করলে দেখবেন যে ওদের কাছে আর রিচ করছে না। কিন্তু আবার যদি এমন হয় যে আপনি আনছেনই একদম বট অ্যাকাউন্ট গুলো বা যেগুলোর বাস্তব কোনো ব্যক্তিই না, তখন কিন্তু আপনার পেজের গ্রোথে মারাত্মক বাধা হয়ে দাঁড়াবে। কারণ আপনি 10,000 ফলোয়ার আছে আপনার পেজে, কিন্তু এই 10,000 মানুষের একজন মানুষও আপনার কনটেন্টে এনগেজ নাই। এরা কেউ অ্যাক্টিভে নেই বা অ্যাক্টিভ আছে আপনার কনটেন্টে এনগেজ নাই। তখন কি হবে? তখন Facebook একটা সিগন্যাল পাবে যে এর ফলোয়াররাই এর কনটেন্ট পছন্দ করছে না। তার মানে বোরিং টাইপ কনটেন্ট বানায়। সো Facebook কিন্তু আপনার কনটেন্ট স্প্রেড করবে না। এটা আপনার গ্রোথে অনেক, অনেক ক্ষতি করবে। ঠিক আছে? আপনার মানে আল্টিমেটলি আপনি হয়তো ৫,০০০ ফলোয়ার এভাবে রাতারাতি কিনে ফেলতে পারলেন। রাতারাতি নিয়ে আসতে পারলেন। ১০,০০০ ফলোয়ার নিয়ে আসতে পারলেন বা ১,০০,০০০ ফলোয়ার নিয়ে আসলেন। বাট এগুলা না মানে জাস্ট একজন দেখবে যে এত ফলোয়ার আছে। বাট এটা আপনাকে আপনার গ্রোথ থামায় দিবে এবং আপনার গ্রোথটা সামনের দিকে যাওয়ার পথে একটা বাধা হয়ে দাঁড়াবে। সো কেউ কখনো কনটেন্ট ক্রিয়েশন এর ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে অনেক ট্রিক্স এন্ড ট্রিক্স থাকে, অনেক কিছু করা-টরা হয়। বাট কনটেন্ট ক্রিয়েশন এর ক্ষেত্রে এই কাজটা কেউ কখনো করতে যাবেন না। যেই পেজ দিয়ে আপনি কনটেন্ট ক্রিয়েট করতে যাবেন বা করবেন, সেই পেজ বা প্রোফাইলে কখনো এভাবে ফলোয়ার বাড়াবেন না। নাম্বার 2, ইররিলেভেন্ট অডিয়েন্সকে পেজে ইনভাইট করা। এই কাজটাও অনেকে করে থাকেন। আমি বিষয়টা একটু বুঝিয়ে বলছি। লাইক এমন অডিয়েন্সকে আপনি পেজটা ফলো করার জন্য ইনভাইট করতেছেন বা নিয়ে আসতেছেন বা বলে কয়ে হচ্ছে ফলো করাই ফেলতেছেন, যারা আপনি যে টপিকে কনটেন্ট ক্রিয়েট করছেন, এই টপিকের কনটেন্ট দেখতে পছন্দই করে না অথবা কখনো দেখেই না। কিন্তু আপনি কোনোভাবে তারে রিকোয়েস্ট করছেন, কোনোভাবে কোনো একটা চুক্তি করে তারে হচ্ছে ফলো করাই ফেললেন, সে ফলো করে ফেলল। আল্টিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে এই মানুষগুলো আপনার কনটেন্টে এনগেজ হবে না। এরা আপনার কনটেন্ট সামনে আসলে স্কিপ করে চলে যাবে। এখন যখনই একজন মানুষ আপনার ফলোয়ার সে আপনার কনটেন্ট স্কিপ করে চলে যাচ্ছে, তখন এটা কিন্তু Facebook অ্যালগরিদমের কাছে একটা নেগেটিভ সিগন্যাল দেয় যে আপনার কনটেন্ট বোরিং টাইপ। আপনার কনটেন্ট ভালো না বলেই একজন হচ্ছে কনটেন্টটা স্কিপ করে যাচ্ছে। আর তখনই Facebook যেটা করে এই কনটেন্টটা রিচ ডাউন করে দেয়। এই কনটেন্টটাকে আর সামনের দিকে স্প্রেড হতে দেয় না। তাহলে আমরা কখনোই এভাবে হচ্ছে ইররিলেভেন্ট অডিয়েন্সকে আনবো না। এখন আপনারা ভাবতে পারেন যে আমরা তো ইররিলেভেন্ট অডিয়েন্সকে ওইভাবে আনতে যাবো কেন? ইররিলেভেন্ট অডিয়েন্সকে আনি না। কিন্তু আমার ধারণা এই ভিডিওটা যারা দেখছেন তাদের প্রায় 80 to 90% এই ইররিলেভেন্ট অডিয়েন্সকে তার পেজে আনছেন। অলরেডি আনছেন। অনেক অডিয়েন্সকে আনছেন। আজকে থেকে আনা বন্ধ করেন। কিভাবে আমি একটু বুঝাই বলি। আপনারা বিভিন্ন গ্রুপ আছে ফলো টু ফলো, 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক এই টাইপ কিছু কমেন্ট দেখা যায়। তারপর অ্যাক্টিভ আছি, ফলো দেন, এই টাইপ কিছু বিষয় আছে। সো আপনারা যেটা করেন এই টাইপ কমিউনিটি গুলোতে গিয়ে বা বিভিন্ন জনের পোস্টে গিয়ে কমেন্ট করেন অ্যাক্টিভ আছি 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক, মানে আপনি অ্যাক্টিভ আছেন, ও যদি আপনাকে ফলো দেয় আপনিও 10 সেকেন্ডের মধ্যে ওকে ফলো দিবেন। তো ওর ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে ফলো দিল। এখন আল্টিমেটলি দেখা গেল যে আপনি যে রিলেটেড কনটেন্ট আপনি ক্রিয়েট করেন, ওই ব্যক্তি যে আপনি তার পেজে ফলো দেওয়ার কারণে সে আপনাকে ফলো দিল বা আপনি ফলো দেওয়ার লোভ দেখাইছেন বলে সে ফলো দিল, সে ওই রিলেভেন্ট কনটেন্ট পছন্দই করে না। তখন কি হবে বলেন তো? তখন কিন্তু এই মানুষটা যে এখন এই মুহূর্তে ফলো দিল, সে কিন্তু আর আপনার কনটেন্টের সাথে এনগেজড হবে না। অথচ সে আপনার একজন ফলোয়ার। এখন এরকম আমি অনেককেই দেখি যারা ৫০০, ৭০০, ১,০০০, ২,০০০ ফলোয়ার এভাবে নিয়ে আসে। ঠিক আছে? এইভাবে বিভিন্ন গ্রুপে কমেন্ট করে বা পোস্ট করে যে একটু সাপোর্ট করেন, আমাকে একটু ফলো করেন। ঠিক আছে? এই ফলোয়ার গুলা ২ টা ক্ষতি করে। ১ম ক্ষতি তো করে যে এরা কনটেন্ট স্কিপ করে চলে যায়। মানে যখনই কনটেন্টটা দেখে, কনটেন্টে কোনো কমেন্ট করে না, কনটেন্টটা পড়েও দেখে না অথবা ভিডিও হইলে ভিডিওটা পুরোপুরি দেখে না বা ২ সেকেন্ড ৩ সেকেন্ড দেখে স্কিপ করে চলে যায়। এরা প্রথমতই হচ্ছে Facebook অ্যালগরিদমের কাছে আপনার সম্পর্কে একটা নেগেটিভ সিগন্যাল দিচ্ছে যে আপনার কনটেন্ট ভালো না। অথচ আপনার কনটেন্ট ভালো। সে ওই কনটেন্টের রিলেভেন্ট অডিয়েন্স না বলে সে স্কিপ করে চলে গেছে। তার কাজ ছিল আপনাকে ফলো দেওয়া, ফলো দিছে। এখন আপনার সামনে আসতেছে, স্কিপ করে চলে যাচ্ছে। ১ম ক্ষতি এখানে করল যে আপনার সম্পর্কে, আপনার পেজ সম্পর্কে, আপনার কনটেন্ট সম্পর্কে একটা নেগেটিভ সিগন্যাল Facebook অ্যালগরিদমকে দিল। এটা আপনার গ্রোথকে অনেক দূর নামায় দিবে। আপনার পেজের রিচ কমে যাবে, রিচ ডাউন হয়ে যাবে। আপনার কনটেন্ট গুলো রিচ ডাউন হয়ে যাবে। সামনে অনেক বেশি পরিমাণ মানুষকে Facebook দেখাবে না। এরপর আরেকটা ক্ষতিও করবে এরা বা করে। সেটা হচ্ছে যে এরা দেখেন এরকম নিজের পেজের ফলোয়ার বাড়ানোর জন্য আপনার পেজে যেমন ফলো দিচ্ছে, এরকম হাজার পেজে ফলো দেয়। একটা মানুষের তো একটা মানে লিমিটেশন আছে। এরকম অনেকের পেজে ঢুকলেই দেখা যায় যে সে ফলোইং মানে এখন তো ফেসবুকে দেখা যায় যে সে আবার কতজনকে ফলো করতেছে। ঠিক আছে? ফলোইং এ আছে ৩,০০০, ৫,০০০, ১০,০০০ ফলোইং। ঠিক আছে? তার মানে হচ্ছে সে এভাবে ফলোয়ার বাড়ানোর জন্য সেও প্রায় ১০,০০০ মানুষকে ফলো করছে। তো একটা পর্যায়ে সে তার নিউজ ফিডে বিভ্রান্ত হয় যে অনেক রিলেভেন্ট কনটেন্ট চলে আসে। সে কি করে যে যখনই ওই টাইপ কোন একটা কনটেন্ট আসে, ধরেন আপনার পেজে সে এইভাবে ফলো দিল। যখনই আপনার কনটেন্টটা হচ্ছে তার সামনে চলে আসতেছে, সে যখন দেখলো যে আপনার কনটেন্ট তার সাথে রিলেভেন্ট না বা সে এই ধরনের কনটেন্ট দেখতে পছন্দ করে না। সে হয়তো ফানি কনটেন্ট দেখতে পছন্দ করে, আপনি দিচ্ছেন শিক্ষামূলক কনটেন্ট। এখন ২ দিন, ৩ দিন, ৪ দিন আপনি যখনই পোস্ট দিচ্ছেন তার সামনে চলে আসতেছে। সো সে বিরক্ত হয়ে কি করলো? আপনার কনটেন্টটা দেখে আনফলো করে দিল। এটাও Facebook নেগেটিভলি দেখে। Facebook অ্যালগরিদম এটাও নেগেটিভলি দেখে যে একজন মানুষ আপনার ফলোয়ার ছিল, সে আপনার কনটেন্ট দেখে আপনাকে আনফলো করে দিল। দেখেন, আপনার ফলোয়ার ছিল, আপনার কনটেন্ট দেখে আপনাকে আনফলো করে দিল। এটা কিন্তু Facebook খুব নেগেটিভলি দেখে। যে কনটেন্ট থেকে মানুষ আনফলো করছে তার মানে মানুষ খুবই বিরক্ত। খুবই বিরক্ত আপনার কনটেন্টের উপর, আপনার উপর, আপনার কনটেন্টের উপর খুবই বিরক্ত। এখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানুষ যদি হচ্ছে ফলোয়ার যদি এই কাজটা করতে থাকে, এমনও হইতে পারে আপনার পেজের রিচ একদম 0 লেভেলে চলে যেতে পারে। ঠিক আছে? বা একদম ফ্রিজ হয়ে যাইতে পারে। সো এই জিনিসটা যেন না ঘটে
তাহলে আজকে থেকে আমরা কোনোভাবেই এই কাজটা করব না। এই 10 সেকেন্ডস ব্যাক টু ব্যাক পাশে আছি, পাশে থাকুন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। এই টাইপ কমেন্ট করে বা এই টাইপ পোস্ট করে অথবা কাউকে এটা বলে যে আপনি যদি আমার পেজে ফলো দেন, আমি আপনার পেজে ফলো দিব। এভাবে আনবো না। ইভেন বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন, পরিচিত কাউকে পেজের এমন কাউকে পেজের লিংক দিয়ে ফলো দিতে বলব না, যারা আমার কনটেন্টের সাথে রিলেভেন্ট না। লাইক আমার পেজে আমি যদি চাই আমার পরিচিত বন্ধু-বান্ধব ৫-৭০০ মানুষ যারা খুব আমাকে পছন্দ করে, আমি তাদেরকে পেজের লিংকটা পাঠাইলে তারা আমার পেজে ফলো দিয়ে দিবে। কিন্তু আমি যে রিলেভেন্ট কনটেন্ট বানাই, বিজনেস, এআই, ফাইন্যান্স এই রিলেভেন্ট কনটেন্ট আমি লাইক ক্রিয়েট করি। সো মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন দেখা গেল এই ৫-৭০০ মানুষ তারা আমাকে ভালোবেসে আমার পেজে ফলো দিল। কিন্তু আমি যে রিলেভেন্ট কনটেন্ট বানাই, এদের দেখা গেল যে লাইক হয়তো মানে 70-80% এই রিলেভেন্ট কনটেন্ট পছন্দই করে না বা এরা এটার সাথে রিলেটেড না। এরা এগুলো দেখবেই না। আল্টিমেটলি ক্ষতিটা কিন্তু আমার হবে। যে তারা আমার কনটেন্ট আমাকে হয়তো আনফলো করবে না, কিন্তু আমার কনটেন্ট তারা সামনে গেলে স্কিপ করে চলে যাবে। এবং এটা ফেসবুকে একটা নেগেটিভ সিগন্যাল দিবে। সো কখনোই এভাবে ওই ফলো টু ফলো গ্রুপ বা এই ধরনের ফলোয়ার বাড়ানোর গ্রুপগুলাতে গিয়ে কমেন্ট করে অথবা ইররিলেভেন্ট পরিচিত আত্মীয়স্বজনের মাধ্যমে পেজে ফলোয়ার বা প্রোফাইলে ফলোয়ার বাড়ানো যাবে না। তাহলে আমি ওভারঅল ১২ টা উপায় শেয়ার করেছিলাম যেগুলোর মাধ্যমে আপনি আপনার পেজে ফলোয়ার বাড়াতে পারেন। এবং আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলছি, দুনিয়ার যত মানুষের পেজে ফলোয়ার নাম্বার ইনক্রিজ হচ্ছে, বাড়তেছে, যাদেরকে আপনি এখন দেখতেছেন যাদের পেজে লাখ, লাখ ফলোয়ার, তাদের সবারই স্ট্র্যাটেজি এগুলাই ছিল। হয়তো সবাই সবগুলা ফলো করে নাই। কিছু না কিছু ফলো করেছে, কিছু না কিছু স্কিপ করেছে। বাট এগুলাই ছিল। এই স্ট্র্যাটেজি গুলাই ফলো করেছে এবং আপনিও এই স্ট্র্যাটেজি গুলো ফলো করেই হচ্ছে আপনার ফলোয়ার নাম্বার ইনক্রিজ করতে পারবেন। আর লাস্টে যেই ২ টা হচ্ছে লাইক ফেক ফলোয়ার কেনা আর ইররিলেভেন্ট অডিয়েন্সকে পেজে ইনভাইট করে এনে ফলোয়ার বানানো, এই ২ টা কাজ করবেন না। তাহলে আপনার পেজে ফলোয়ার নাম্বার ইনশাআল্লাহ ডে বাই ডে ইনক্রিজ হবে। হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো একটু কম, কম করে হবে। বাট আপনি ২ মাস, ৩ মাস, ৪ মাস যখন এভাবে কন্টিনিউ করে যাবেন, এই স্ট্র্যাটেজি গুলো ফলো করতে থাকবেন, তখন যেটা হবে সেটা হচ্ছে যে মানে হঠাৎ করেই হচ্ছে এটা অনেক দ্রুত স্প্রেড হবে। কারণ Facebook এর মতো প্ল্যাটফর্ম গুলা বা সোশ্যাল মিডিয়া গুলা যেটা করে, হঠাৎ করে হচ্ছে এটাকে মানে জাস্ট বার্স্ট আউট করে অনেক ক্ষেত্রে। ঠিক আছে? লাইক মানে হঠাৎ করে হচ্ছে প্রচুর পরিমাণ মানুষের কাছে আপনার কোনো একটা কনটেন্ট ভাইরাল হয়ে যাওয়া যেটাকে বলে, সেটা করে এবং সেটা আল্টিমেটলি আপনাকে অনেক দ্রুত গ্রো করতে হেল্প করবে। সো এই আ স্ট্র্যাটেজি গুলো ফলো করবেন, এই ১২ টা স্ট্র্যাটেজি ফলো করবেন এবং এই ২ টা মানে ভুল কখনোই করবেন না। সো এতক্ষণ যারা ধৈর্য ধরে পুরো লেসনটা দেখেছেন, সবাইকে অভিনন্দন। কারণ আপনি অলরেডি কনটেন্ট ক্রিয়েশন এর জার্নিতে অনেক দূর এগিয়ে গিয়েছেন। কারণ আপনি এখন জানেন যে কিভাবে আপনার পেজের ফলোয়ার নাম্বার সঠিক উপায়ে আপনি ইনক্রিজ করতে পারেন এবং সেটা খুব সহজ উপায়ে এবং দ্রুত করতে পারেন। সো আপনি যেমন লেসনটা দেখে উপকৃত হয়েছেন, আপনার মতো আপনার পরিচিতরাও যেন লেসনটা দেখে উপকৃত হতে পারে। তাই অবশ্যই লেসনের ভিডিওটাতে লাইক দিবেন এবং লেসনের ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। এবং নিয়মিত কনটেন্ট ক্রিয়েশন, বিজনেস এবং স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন বিষয়ে লেসন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে কানেক্টেড থাকবেন। আর যারা প্রতিদিন অল্প, অল্প করে লাইক মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময় ব্যয় করে অনলাইন বিজনেস, কনটেন্ট ক্রিয়েশন, তারপরে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে শিখতে চান, অল্প, অল্প করে শিখে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে একটা বিশাল আউটপুট বের করতে চান, তারা আমার সাথে জয়েন করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে বিজার্স লার্নিং ক্লাব বিএলসি তে। সো বিজার্স লার্নিং ক্লাব বিএলসি তে জয়েন করতে ডেসক্রিপশনে বা কমেন্টে থাকা রেজিস্ট্রেশন ফর্মের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলুন। ধন্যবাদ।